আচ্ছা, ও ১ মিনিট। আচ্ছা, এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নতুন টপিক, একটা ডায়োড আর ডিটেক্টর। ঠিক আছে? ডায়োডের মধ্যে ২ টা ডায়োড পড়াবো। একটা হচ্ছে এলইডি আর হচ্ছে একটা লেজার। ঠিক আছে? আর ডিটেক্টরের মধ্যে এই ডায়োড শেষ হয়ে গেলে ডিটেক্টরের মধ্যে পড়াবো। ডিটেক্টরের মধ্যে কয়েকটা ডিটেক্টর আছে, ফটো ডিটেক্টর আরকি। ওগুলো কয়েকটা পড়াবো। ঠিক আছে? যেটা মনে হবে ইম্পোর্টেন্ট সেটা পড়ায় দিব, বেশি ডিটেইলস আরকি। আচ্ছা, এখন দেখেন আগে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেড। ঠিক আছে? লাইট ইমিটিং ডায়োড। তো লেডটাও তো একটা ধরনের ডায়োডই, তাই না? তো এর যদি কাজ বলি, এটা কেমন করে কাজ করে, তাহলে মানে একটা পিএন জাংশন বা একটা ডায়োড যেমন করে কাজ করে, ঠিক তেমন ভাবে কাজ করে। বলেন তো একটা ডায়োড কেমন করে কাজ করে? এর কয়টা বায়াসিং আছে বা এটাকে কি করতে হয়? ম্যাম ২টা বায়াসিং আছে, একটা ফরওয়ার্ড আর একটা রিভার্স। আর তারপর? যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন ম্যাম হচ্ছে পিএন জাংশন ব্যারিয়ারটা ম্যাম হচ্ছে ভেঙে যায় এবং হচ্ছে কারেন্ট ফ্লো হয়। হুম, আর রিভার্স বায়াসে ম্যাম হচ্ছে পিএন জাংশনের ব্যারিয়ারটা আরো বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না পিক ইনভার্স ভোল্টেজের বেশি সাপ্লাই দেওয়া হয়। যদি পিক হুম। ইনভার্সের বেশি সাপ্লাই হয় তখন এই ডায়োডটা মানে অতিরিক্ত পরিমাণ লিকেজ কারেন্ট প্রবাহিত হতে থাকে আর ডায়োডটা নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত। আচ্ছা, ভালো হইছে। শিবলি বলবেন কিছু, শিবলি? যে কেমন করে কাজ করে? আচ্ছা, ঠিক আছে। মাসুদ ঠিকই বলছে যে হচ্ছে আমাদের ২ টা বায়াসিং থাকে। একটা হচ্ছে ফরওয়ার্ড, আরেকটা বায়াসিং বলা হয় জিরো বায়াস। ওরা আসলে বায়াসের মধ্যে মানে ফরওয়ার্ড বায়াসেরই যখন ভোল্টেজ 0 দিই তখন হচ্ছে জিরো বায়াস আরকি। ফরওয়ার্ড বায়াসটাকেই যখন 0 ভোল্টেজ দিই, বাইরে থেকে কোনো ভোল্টেজ না দিই, তখন এটাকে 0 বায়াস বলে আরকি। বাট মেইন বায়াস ২ টাই। ঠিক আছে? একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স। ফরওয়ার্ড বায়াসে কি করি আমরা? পি এর সাথে মানে পিএন জাংশনের যে পি টাইপটা, ঠিক আছে? এটার সাথে লাগাই হচ্ছে সোর্সের পজিটিভ প্রান্ত আর নেগেটিভ এন টাইপের সাথে লাগাই নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসে কি হয়? পি এর সাথে লাগাই, পি টাইপের সাথে লাগাই সোর্সের নেগেটিভ আর এন টাইপের সাথে লাগাই সোর্সের পজিটিভ। ঠিক আছে? তো এখন আমরা এই লেডের ক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে দেখেন। ঠিক আছে? ছবিটা একটু আগে দেখেন। ঠিক আছে? এখন এই ছবিটা সম্পর্কে বর্ণনা দেওয়ার আগে একটু আমি জাস্ট বলে দিই। যে লাইট ইমিটিং ডায়োড LED is essentially a PN junction diode. When carriers are injected across a forward bias junction, it emits incoherent light. Most of the commercial LEDs are realized using a highly doped N and P junction. ঠিক আছে? এখন কথাটা হচ্ছে ডোপড বলতে কি বুঝায়? ডোপিং না করলে কি হবে? পি আর এন কে যে মানে এলইডি এর জন্য যে পিএন এর জাংশন আমরা ইউজ করব, সে পিএন জাংশনের পি আর এন টাকে বলা হচ্ছে অনেক হাইলি ডোপ করা থাকে। ডোপ করা থাকে বলতে কি বোঝায়? মাসুদ বলবেন না। এটা বলবে হচ্ছে সেতু বলতে পারবেন ডোপ করা মিনিং কি? সেতু বলেন তো? তারপর ইকো বলেন তো, ইকো? ইকো বলেন? ম্যাম মনে নাই। আচ্ছা, শুভ বলতে পারবেন, শুভ? ম্যাম আমি বলবো? হ্যাঁ, শিবলি বলেন। ঠিক আছে। ম্যাম ডোপ করা মানে ভেজাল মিক্স হ্যাঁ, ভেজাল হ্যাঁ। মিক্স করা। আচ্ছা, ইজি ঠিক হইছে। কথায়। হ্যাঁ, তো ভেজাল কার সাথে মিক্স করি আমরা, শিবলি? ম্যাম সিলিকনের সাথে বা জার্মানিয়ামের সাথে। আচ্ছা, ঠিক আছে। ও ঠিকই বলছে। মানে আমরা কোন একটা পিওর ম্যাটেরিয়াল এর সাথে বা সেমিকন্ডাক্টর এর সাথে, ঠিক আছে? পিওর সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টরটাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যার মধ্যে কোনো ভেজাল থাকে না। ঠিক আছে? ভেজাল থাকে না বলতে কি? যার ৪ টা হাতই ফুল থাকে। ঠিক আছে? এরকম টাইপের। তো হচ্ছে আমরা তার সাথে লাগাবো কাকে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে, মানে আমাদের হচ্ছে ভেজালকে। ঠিক আছে? আমরা যদি ভেজালকে মিক্স করি তাইলে হচ্ছে কি হবে? তাহলে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পাওয়া যাবে না। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশায়ে মানে ডোপিং করে আমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাইতে পারি। ঠিক আছে? যেটা আমরা পি আর এন টাইপ ইউজ করি। মূলত শিবলি ঠিকই বলছে যে শুধুমাত্র ভেজাল মিশ করানোর ফলে আমাদের মানে ডোপিং বলতে বোঝাচ্ছে যে আমরা পিওর কোনো একটা ম্যাটেরিয়াল এর সাথে বা সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ করছি। ঠিক আছে? তো ভেজালটা এখানে খুব বেশি মিশ করতে হবে। লেড এর জন্য যে পিএন জাংশন ইউজ করব সেটাতে। কেন বেশি মিস করতে হবে? যাতে করে আমাদের ইয়েটা মানে কি বলবো? লাইট ইমিটিং ডায়োড মানে এটা কি করবে? লাইটটাকে ইমিট করবে। কিভাবে যে লাইটটাকে ইমিট করবে? যখন হোল আর ইলেকট্রনের রিকম্বিনেশন হবে। ঠিক আছে?
আমাদের এটা আমরা হয়তোবা আগে পড়ে আসছি যে আপনারা পড়ছিলেন যে যখন হোল আর ইলেকট্রন একে অন্যের সাথে রিকম্বাইন হয় তখন একটা শক্তি নির্গত হয়। ঠিক আছে? এই শক্তিটাকে বলা হচ্ছে ইজি অথবা এইচভি। ঠিক আছে? ইজি ইজিক্যাল টু এইচভি লেখা যায়। এটা হচ্ছে একটা ফোটন। আর আমাদের কোন কালারের লাইট বের হবে? লেড দিয়ে তো একেকটা লেড তো একেকটা লাইট মানে একেকটা কালারের লাইট বের করে। এই ইজির ভ্যালুর উপরে অথবা ইজির সাথে যে ইজি ইজিক্যাল টু এইচভি আছে, ভি ইজিক্যাল টু আবার কি জানি? এফ ল্যামডা। তাই না? তো এটা থেকে আমরা এভাবে বের করতে পারি। ল্যামডা অথবা ইজির ভ্যালুর উপরে নির্ভর করে আপনি ইজি বলতে পারেন ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? অথবা ল্যামডার ভ্যালুর উপরে নির্ভর করে আমরা একেকটা কালারের লাইট বের হবে। ঠিক আছে? লেডের মধ্য দিয়ে। এখন এখানে ১ম একটা ছবি দেওয়া আছে দেখেন। নম্বর ছবিটা। এখানে দেখেন বাইরে থেকে কোনো সোর্স প্রয়োগ করি নাই। দেখছেন? আর নম্বর যে ছবিটা দেওয়া আছে সেটা দেখেন বাইরে থেকে সোর্স প্রয়োগ করা আছে। ঠিক আছে? পরিমাণ ভোল্টেজ দেওয়া হয়েছে এখানে। আর তে কোনো কিছু দেওয়া হয়নি। ঠিক আছে? তারপরে এতে আর কি আঁকা আছে দেখেন। একটা হচ্ছে ডট, ডট দিয়ে পি আর এন টাকে আলাদা করে হওয়া হয়েছে। ঠিক আছে? পি আর এন আলাদা করে দিলাম। ভালো কথা। তারপরে দেখেন মাঝখানে একটা ডট, ডট লাইন আছে। আমি একটু করে দেখাই। এখানে দেখেন, দেখছেন? এখানে মাঝখানে একটা ডট, ডট লাইন আছে। এটাকে বলা হচ্ছে ফার্মি লেভেল। ঠিক আছে? তার আগে আমি একটা বলে দিই ম্যাম যে ফার্মি হ্যাঁ, ফার্মি লেভেল। ফার্মি দাঁড়ান আমি একটা ছবি আঁকি আগে। আপনারা হয়তোবা এটা দেখছেন ছবিটা। এটাকে বলা হচ্ছে উপরেরটাকে কন্ডাকশন ব্যান্ড, নিচেরটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর মাঝখানে যেটা আছে মানে গ্যাপ সেটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ। পড়ছেন না এটা? ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। মানুষ মানে যখন হয়, ঠিক আছে? কন্ডাকশনের সময় কন্ডাকশন ব্যান্ডের মধ্যে বেশি পরিমাণ ইলেকট্রন থাকে। আর ভ্যালেন্স ব্যান্ডে বেশি ইলেকট্রন থাকলে তখন কন্ডাকশনে থাকে না। ঠিক আছে? তো আমাদের কি হয়? ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি করে? সেগুলো হচ্ছে আমাদের এনার্জাইজড হয়ে উপরে যায়। ঠিক আছে? এটা হচ্ছে উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বললাম? ব্যান্ড গ্যাপ। ঠিক আছে? তো কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি সেটা হচ্ছে ইসি। ঠিক আছে? সেটা হচ্ছে ইসি। আর যেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি সেটা হচ্ছে ইভি। ঠিক আছে? এজন্য হচ্ছে যে দেখেন ফার্মি লেভেলের উপরে একটা নিচে একটা। ঠিক আছে? একটা নির্দিষ্ট লেভেলের উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড নিচে। ঠিক আছে? এখন কি হবে দেখেন এখানে জাস্ট মানে কোনো মানে কি বলবো ভোল্টেজ ছাড়া দেখাইছে এখানে আর এখানে ভোল্টেজ সহ দেখাইছে। বাকিটা সেম। ঠিক আছে? যে এইটা হচ্ছে N প্লাস এটা হচ্ছে P প্লাস আর নিচেরটা হচ্ছে উপরেরটা কন্ডাকশন নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড মাঝখানে হচ্ছে ফার্মি লেভেল। ঠিক আছে? তো দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে ইজি মানে দুইটার মধ্যে যে শক্তিটা আমি যেটা বললাম যে ব্যান্ড গ্যাপ যেটা ঠিক আছে মাঝখানে যে ব্যান্ড মানে গ্যাপটা আছে সেটার এনার্জিটা হচ্ছে ইজি সেটা সমান সমান এইচভি লেখা যায় যেটা হচ্ছে একটা ফোটনের শক্তি। ঠিক আছে? তো দেখেন যখন হচ্ছে আমাদের কোনো বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয়েছিল না তখন দেখেন পি আর মানে এই পি টাইপ আর এন টাইপের মধ্যকার হচ্ছে মানে ব্যারিয়ারটা ছিল বা আপনার কি বলে ওটাকে পটেনশিয়াল ব্যারিয়ার বা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে? সেটার শক্তিটা ছিল ইভি পরিমাণ। ঠিক আছে? তো এর ফলে এটা ভাঙ্গে এটা নিচের দিকে যেতে পারছিল না। এখন কথাটা হচ্ছে ভাঙ্গে নিচের দিকে যেতে বলতে হচ্ছে এখান থেকে এখানে যেতে পারছিল না। এখানকার ইলেকট্রন গুলো পি টাইপের সাথে হোলের সাথে রিকম্বাইন করতে পারছিল না। ঠিক আছে? আর রিকম্বাইন না করলেই আমরা জানি কি হবে আমাদের কোনো লাইট ইমিট হবে না। ঠিক আছে? আর এখানে জাস্ট দেখানো হয়েছে যে ভি প্রয়োগ করার ফলে ইলেকট্রন গুলো পি টাইপে যেতে পারছে যে এখানকার যে হচ্ছে ব্যারিয়ারের যে শক্তি ছিল সেটা ভাঙ্গে গেছে সেটাকে কমায় ফেলছে। এটা কমাইলাম কেমন করে? ইভি নট মাইনাস ভি হয়ে যাবে। ফলে শক্তিটা কমে গেছে। এর ফলে এটা ভাঙ্গে ফেলে আর কি এখানে হচ্ছে কি হয়েছে ইলেকট্রনটা পি টাইপের হোলের সাথে রিকম্বাইন হয়েছে। ঠিক আছে? রিকম্বাইন হওয়ার ফলে এর মধ্যে একটা ফোটন বের হয়েছে। ঠিক আছে? ফোটনের এনার্জিটা হচ্ছে এইচভি ইজিক্যাল টু ইজি লেখা যায়। আর এখন কোশ্চেন হতে পারে ম্যাডাম নিচে কি আছে এগুলো? নিচে তো কন্ডাকশন সরি ভ্যালেন্স ব্যান্ড ছিল। ভ্যালেন্স ব্যান্ডের কি হয়েছে? ইলেকট্রন গুলো এখান থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে উপরের দিকে গেছে। এর ফলেই হচ্ছে কি হয়েছে? এটা খালি হয়ে আছে। কন্ডাকশন মানে ভ্যালেন্স ব্যান্ডের এটা তখন হোল হয়ে পরিণত হয়েছে আরকি। মানে ইলেকট্রনটা এনার্জাইজড হয়ে যখন উপরের লেয়ারে যাচ্ছে, এন টাইপে যাচ্ছে বা পি টাইপে কিছু পরিমাণ যাচ্ছে, তখন কি হয়েছে? নিচে একটা হোল সৃষ্টি হয়েছে ওদের ফলে। ঠিক আছে? আর যখন এনার্জাইজড হবে তখন এন টাইপটা কি করবে? এন টাইপের ইলেকট্রন গুলো পি টাইপের হোলের সাথে রিকম্বাইন হবে। মেইন কনসেপ্ট এটা যে যখন আমার হচ্ছে কোনো সোর্স প্রয়োগ করব না তখন ইভি নট ছিল আমাদের হচ্ছে এই কি বলে পটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালুটা। ঠিক আছে?
তারপর যখন আমি ভিটা প্রয়োগ করব তখন এটার শক্তিটা কমে যাবে, ইভি নট মাইনাস ভি হবে, তখন এটাকে ভাঙ্গা ইজি হয়ে যাবে। এর ফলে ইলেকট্রন আর হোল একত্রিত হবে বা রিকম্বাইন হবে। এর ফলে একটা ফোটন নির্গত হবে তাদের মধ্যে দিয়ে, ঠিক আছে? এই ফোটনটার শক্তিটাই হচ্ছে ইজি সমান সমান এইচভি, ঠিক আছে? আর ইজির এক একটা ভ্যালুর জন্য আমাদের এক এক কালারের লাইট বের হয়। এই হচ্ছে মেন কথা। লেড নিয়ে আসলে আর তেমন কথা বলবো না, মোটামুটি ইম্পর্টেন্ট লেডটা। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে লেজার, কারণ আপনারা লেড অনেক জায়গায় পড়ছেন বাট লেজার পড়েন নাই, ঠিক আছে? তো জাস্ট আমি একটু বর্ণনা করে দিচ্ছি দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। আমি যেটা বললাম যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ, ঠিক আছে? আর ফার্মি লেভেল, এটাকে সবগুলোকে একসাথে মিলায় বলে হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে? কার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম? পিএন এর, ঠিক আছে? হ্যাভিলি এন টাইপ ডোপ, এখানে এন টাইপটাকে বেশি ডোপ করা হয় যাতে করে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। জাংশন উইদাউট এনি বায়াস, মানে এই এ নম্বরের কথা বলা হচ্ছে যে এনটাকে হেভিলি ডোপ করা হয়েছে আর এখানে কোনো বাইরে থেকে বায়াস দেওয়া হয়নি, মানে ভি দেওয়া হয়নি, ঠিক আছে? ইজি গুলো হচ্ছে এইচ ভি বলতেছেন, এইচ হ্যাঁ, ভি, এখানে ভিটা কি ফ্রিকোয়েন্সি না ম্যাম? এখানে ভিটা ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে, ও সরি, হ্যাঁ ভিটা ফ্রিকোয়েন্সি। এটা এটা তাহলে সমান ভিনাস সমান, না, এটা কোনো মিউ সম্ভবত। না এটা হচ্ছে ভি না, এটা আসলে হচ্ছে মিউ হবে। ম্যাম এটাকে নিউ বলা হয়, এইচ নিউ, এইচটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ছিল। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ছিল, রাইট। আর নিউ সমান সমান, দাঁড়ান, এটা ফ্রিকোয়েন্সি তো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়াল ভি বাই ল্যামডা। এটা এই ভিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বুঝছেন? আর এটা হচ্ছে ল্যামডা, কি বলে, নিউ, অথবা একে বলা হয় এফ, ঠিক আছে? যদি মনে না থাকে এফ লিখতে পারেন। আর একটা কথা, এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিকই বলছেন। আর ইজির ওপর, ইজি হচ্ছে যেটা আমাদের শক্তি, এনার্জি, ঠিক আছে? ওইটা হচ্ছে কি হবে, ব্যান্ড গ্যাপের যে শক্তিটা, সেটা ভ্যালু বিভিন্ন হতে পারে, সেটার উপর ভিত্তি করে লাইটের ইয়ে হবে, অথবা ল্যামডার উপরে ভিত্তি করে বলতে পারেন, ঠিক আছে? ল্যামডার উপরে ভিত্তি করে কেন? ল্যামডার মানে তরঙ্গ দৈর্ঘ্য, এক একটা লাইট ইমিশনের জন্য এক একটা তরঙ্গ দৈর্ঘ্য লাগে কিন্তু, ঠিক আছে? আমরা যখন স্পেকট্রাম পড়ছিলাম তখন দেখছিলাম লাইটের স্পেকট্রাম, যে এক একটা লাইটের জন্য, মানে ভিজিবল লাইট তো আমাদের 7টা ভিবগিওর, ওইটা, তারপরে এক একটা লাইটের জন্য আমাদের ল্যামডার ভ্যালু এক এক রকম হয়। এটা হচ্ছে স্পেকট্রাম থেকে আমরা জানি, তাই না? যে লাল আলোর জন্য একটা, তারপরে নীল আলোর জন্য একটা, তাই না? এক একটার ক্ষেত্রে এক এক রকম। তারপরে এখন দেখেন, built in potential V naught prevents electrons from diffusing from n plus to p side, মানে এই যে এটা থেকে p তে, মানে ইলেকট্রন আর হোল গুলোকে রিকম্বাইন হওয়া থেকে বাধা দেয়, ঠিক আছে? এটা হচ্ছে আমি এ এর ক্ষেত্রে বলছি, মানে কোনো বাইরে থেকে সোর্স অ্যাপ্লাই করিনি তখন। তারপরে এখন বি এর কথা বলছে, দ্য অ্যাপ্লাইড বায়াস, মানে এই ভি অ্যাপ্লাই করার জন্য reduces V naught and thereby allows electrons to diffuse or to be injected into the p side, মানে এখানে ভিটা বাইরে থেকে দেওয়ার ফলে এই টাইপের ইলেকট্রন গুলো পি এর সাথে রিকম্বাইন হইলো আর কি। রিকম্বিনেশন অ্যারাউন্ড দ্য জাংশন এন্ড উইথিন দ্য ডিফিউশন লেংথ অফ দ্য ইলেকট্রনস ইন দ্য পি সাইড লিডস টু ফোটন এমিশন, মানে এই রিকম্বাইন হওয়ার ফলে ফোটন এমিশন হয়, ঠিক আছে? এটাই মোটামুটি আমাদের হচ্ছে এই বি এর ডেসক্রিপশন। আর আরো যদি পড়তে চান, এই যে এইটাতে আছে, ঠিক আছে? মানে কি বলে, বিভিন্ন বইয়ে লেডের হচ্ছে অনেক কিছু আছে। আর যদি আপনারা কোনো পিডিএফ চান, যারা বেশি পড়তে চাই, আমি একটা পিডিএফ দিয়ে দিব যেখানে লেডের সবকিছু আছে, ঠিক আছে? লেডের এভরিথিং জানার জন্য ওই পিডিএফটা পড়লেই হবে, যদি কেউ জানতে চায় আর কি। তো দেখেন এখানেও আমার সেই কথাগুলোই বলা হয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল, লেটস কনসিডার অ্যান আনবায়াসড পিএন জাংশন। ফিগার 1 shows the PN plus এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এখানে হচ্ছে আনবায়াসড বলতে বোঝাচ্ছে এ নাম্বার ফিগারের কথা, যেখানে কোনো বায়াসিং বাইরে থেকে অ্যাপ্লাই করিনি। তারপরে বলছে the depletion region extends mainly into the p side. There is a potential barrier from EC on the n side onto the EC on the p side. ইসি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার আছে দুইটার মাঝখানে, সেটা বলছে। কল দ্য বিল্ট ইন ভোল্টেজ ভি নট, মানে ভি নট এর জন্য দুইটা একত্রিত হতে পারতেছে না। দ্য পটেনশিয়াল ব্যারিয়ার প্রিভেন্টস দ্য এক্সেস ইলেকট্রনস অন দ্য এন সাইড ফ্রম ডিফিউজিং ইনটু দ্য পি সাইড। একই কথা বলছে, ঠিক আছে? জাস্ট আপনাদের নিচে অংশটুকু পড়ে শোনাচ্ছি। when a voltage V is applied, যেটা হচ্ছে বি ফিগারের জন্য, across the junction the built in potential is reduced from V naught to V naught minus V. আগে ছিল শুধু পুরোটাই ভি নট বা ইভি নট, এখন মাইনাস ভি করে দিচ্ছি, এর ফলে অনেক কমে যাচ্ছে। This allows the electrons from the N plus side to get injected into the p side. Since electrons are the minority carriers in the p side, this this process is called minority carrier injection. মানে আমাদের হচ্ছে
ইলেকট্রনসটা কোথায় মাইনরিটি ক্যারিয়ার হবে পি সাইডের ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের কিন্তু ইলেকট্রনটা পি সাইডে যাচ্ছে, মানে হচ্ছে ইলেকট্রনটা যখন পি সাইডের হোলের সাথে মিলিত হচ্ছে তখনই তো রিকম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু ইলেকট্রনটা পি সাইডে যাচ্ছে আর হচ্ছে আমাদের পি সাইডের ক্ষেত্রে ইলেকট্রনটা মাইনরিটি ক্যারিয়ার, এজন্য এই প্রসেসটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার ইনজেকশন, ঠিক আছে? তারপর এখানে বলছে বাট দ্য হোল injection from the p side to n plus side is very less and so the current is primarily due to the flow of electrons into the p side, মানে বলছে যে হোলটাও মানে শুধু এরকম না যে ইলেকট্রনটাই পি থেকে এন এর দিকে যাচ্ছে, ঠিক আছে? পি থেকেও কিছু পরিমাণ কি হয় হোল হচ্ছে এন এর দিকে যায়, কিন্তু সেটা পরিমাণ খুবই কম, ঠিক আছে? এজন্য সেটার উপর ভিত্তি করে নামকরণ করা হয়নি। আর কারেন্ট তো মেইনলি আমার হচ্ছে ইলেকট্রনের ফ্লো এর জন্যই হয়, যেটা ফ্লো হয় কোন দিক থেকে আমাদের এন প্লাস সাইড থেকে পি সাইডের দিকে, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এ সম্পর্কে একটু বলেন তো? কারো কোনো কোশ্চেন আছে? অপু, অপু, কাউসার? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। মনীষা, মনীষার কি অবস্থা? জি ম্যাম, বুঝছি মোটামুটি। ওকে, ঠিক আছে মনীষা। আগের ক্লাসগুলো করেন নাই? আগের একটা ক্লাস করতে পারিনি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। শুনছেন তো আগামীকালকে পরীক্ষা, ঠিক আছে? তো দেখে নিয়েন জি আগে ম্যাম, রেকর্ডিং। দেখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখানে বলা আছে যে হচ্ছে লেডের কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আপনারা লেডের এই অ্যাপ্লিকেশন এইটুকু শুধু পড়লেও হবে না, আসলে লেডের অ্যাপ্লিকেশন অনেক অনেক বেশি, ঠিক আছে? আপনারা নিজেরাই হয়তোবা জানেন যে লেডের ভাস্ট একটা অ্যাপ্লিকেশন আছে। তো আপনাদেরকে একটা দিব অ্যাসাইনমেন্ট, বলতে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওই ইয়ের জন্য না, সিটির পরিবর্তে না, তবে ক্লাস পারফরম্যান্স এর মধ্যে অ্যাড করব। ক্লাস পারফরম্যান্স প্লাস আপনাদের ওই যে লাস্টে যে ভাইবাটা হয় ফাইনাল পরীক্ষার মধ্যে, ওই ফাইনাল পরীক্ষাতে আপনাদের হচ্ছে সিজিপিএ এর উপর ভিত্তি করে কিছু মার্ক থাকে। তারপরে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স এর উপরে মার্ক থাকে আর ভাইভাতে পারলে মার্ক থাকে। তো আমি হচ্ছে সিজিপিএ এর উপরে ভিত্তি করে নম্বর দিব না, ক্লাস পারফরম্যান্স এর উপর ভিত্তি করে নম্বর দিব, ঠিক আছে? তো এই পারফরম্যান্স এর জন্য আপনাদেরকে আমি একটা খুবই ইজি দিব, বেশি কঠিন দিচ্ছি না। এই যে লেডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আপনাদেরকে লিখতে হবে অ্যাসাইনমেন্ট আকারে, ঠিক আছে? আর এখন জমা দিতে হবে না, পরে জমা দিলেই হবে, ঠিক আছে? লেডের দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। এটা কখন জমা দিব? বুঝি নাই কি জমা দিব কখন? এটা আপনারা বলেন কখন জমা দিলে সুবিধা হয়? অপু বলেন, মাসুদ বলেন, কবে জমা দিলে সুবিধা হয়? ফাইনাল পরীক্ষার আগে। জাহিদ তো বলবেই ফাইনাল পরীক্ষার আগে। নেক্সট উইক, কারণ আগামীকালকে এক্সাম আছে তো এইজন্য। আমি বলতেছিলাম কি যে হ্যাঁ অপু ঠিক বলছে, আমি বলতেছিলাম যে এটা যদি দিয়ে দেন এটা তো বেশি কঠিন না, সহজ একটা জিনিস, এটা দিয়ে দিলে ধরেন আপনাদের তো ঝামেলা থাকলো না। আপনাদের তো এখন থেকে মনে হয় সব সাবজেক্টেই পরীক্ষা হবে, তাই না? আর মিড পরীক্ষাও মেবি সামনের মাসে 12 তারিখ থেকে হবে, তো বেশি তো টাইম নেই। তো এখন দিয়ে দিলে ঝামেলা আর থাকবে না, বুঝছেন? আর পরে দিলে একসাথে অনেক ঝামেলা হবে, ফাইনাল পরীক্ষার আগে দিলেও, ঠিক আছে? আর এটা কোথায় দিবেন আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আমি হচ্ছে আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? গুগল ক্লাসরুমের একটা লিংক দিয়ে দিব। ওই লিংকে ঢুকে সবাই জয়েন করবেন ওই ক্লাসে। জয়েন করে তারপরে হচ্ছে আমি এই অ্যাসাইনমেন্টটা দিয়ে রাখবো। ওই অ্যাসাইনমেন্টের ভেতরে গিয়ে আপনারা সাবমিট করবেন। পারবেন? ওকে ম্যাম। জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ না পারে তাইলে আমার হচ্ছে এই যে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যদি কারো সমস্যা হয়, অনেকেই তো পারে না। দিতে নাকি সমস্যা হয় অনেকের। ঠিক আছে, আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি, এটা দিয়েন। সবাই আবার দিয়েন না একসাথে। যাদের সমস্যা হবে শুধু। এই মেইল অ্যাড্রেসে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা মেইল অ্যাড্রেসে দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, এখন গেল। তাহলে এটা সবাই তুলে নেন একটু, বা মনে করে নেন, আমি তাহলে কাটে দিব এটা। ঠিক আছে?
বা থাক পরে কাটতেছি। আচ্ছা এখন অ্যাপ্লিকেশন কয়েকটা পড়ায় দিই। মানে জাস্ট মানে যে কয়টা আমার লেখানো আছে। এই অ্যাপ্লিকেশন গুলো আপনারা আবার এগুলো যদি সবাই ইউজ করে তাইলে কিন্তু আলাদা হবে না। চেষ্টা করবেন নেট ঘাটে ঘাটে অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পাবেন। ঠিক আছে? তো এগুলা বেশি না দেওয়ার। এগুলো ২-১ টা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা এখানে বলছে দেখেন লেডের মেইন অ্যাপ্লিকেশন গুলো কোথায়? ডিভাইসেস এ মানে যেকোনো ডিভাইসে। ঠিক আছে? স্পেশালি মেডিকেল অ্যাপ্লিকেশন এ, ক্লথিং এ, টয়েস এ বিশেষ করে হচ্ছে বাচ্চাদের যে খেলনাগুলো, ঠিক আছে? এই যে গাড়ি পাওয়া যায় বা বিভিন্ন জিনিস পাওয়া যায় সেখানে তো বিভিন্ন লাইট জ্বলে। বাচ্চাদেরকে মানে ইয়ে করার জন্য। ওইগুলোও কিন্তু লেড দিয়ে তৈরি। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের ওই বিভিন্ন সময় দেখেন না যে বিয়ের বাসায় করে। তারপরে হচ্ছে ধরেন ক্লথিং এ বলতে কি বা মেডিকেল অ্যাপ্লিকেশন এও আপনাদের তৈরি হয় ইয়ে হয় কিন্তু লেড ইউজ হয় কিন্তু। আসলে মানে কি বলবো সব ক্ষেত্রেই লেড ইউজ হয় আসলে। রিমোট কন্ট্রোল এ বলতে টিভিতে, ভিসিআর এ যখন ওই যে আপনারা রিমোট মানে চালান তখন দেখবেন একটা ইয়ে আছে। ক্লথিং মানে কি কাপড়ের এরকম ফ্যাব্রিক্স? কাপড়েও হ্যাঁ, কাপড়েও ফেব্রিক্স এ না ধরেন ওই যে আচ্ছা। লাইট জ্বলা টাইপের কাপড় আছে, ও বুঝছেন? আচ্ছা। তারপরে ওই যে বাচ্চাদের জুতাও পাওয়া যায় না? জুতাতে হুম। লাইট জ্বলে। ওই আরকি সবকিছুতেই ইউজ হয়। তারপরে রিমোটেও ইউজ হয় টিভি ভিসিআর এ তারপরে ওই যে ধরেন ওই গাড়িগুলো চলে না বাচ্চাদের ওইখানেও তো একটা রিমোট থাকে। রিমোট দিয়ে কন্ট্রোল করে গাড়ি চালায়। ওইখানেও কিন্তু লেড থাকে। ঠিক আছে? তারপরে লাইটিং এ তো বুঝতেই পারতেছেন বিয়ের বাড়িতে তো লাইটিং হয় যখন তখন সবই লেড দিয়েই করে। তারপরে ইন্ডিকেটরস অ্যান্ড সাইন্স। ইন্ডিকেটরস বলতে কোনো যদি আমরা কোনো ডিভাইস ইউজ করি যে এটা হইলে ইন্ডিকেট করবে যেমন আমি একটা প্রজেক্টের কথা বলি যে যদি হচ্ছে ধরেন রাস্তার বাম পাশ দিয়ে যাই তাইলে হচ্ছে এক ধরনের লাইট জ্বলবে, মাঝখান দিয়ে গেলে এক ধরনের লাইট জ্বলবে আর হচ্ছে ডান পাশ দিয়ে গেলে এক ধরনের লাইট জ্বলবে। এটাকেও ইন্ডিকেটর হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে? মানে এই লেড লাইটটাকে একেকটা কালারের। অপ্টো আইসোলেটরস অ্যান্ড অপ্টো কাপলার্স এটা হচ্ছে ২ টা কি বলবো ডিভাইস যেখানে হচ্ছে আমাদের অপ্টো আইসোলেটর বলতে এখানে বোঝাচ্ছে যে অপ্টো বলতে তো বুঝছেন অপটিক্যাল এর ব্যাপার-স্যাপার। আর আইসোলেটর বলতে বোঝাচ্ছে যে ধরেন যে মানে যে ডিরেকশনে ঢুকবে কারেন্টটা, ঠিক আছে? ওটাকে পোলারাইজেশন করব আমি যে ডিরেকশনে ওই একটা ডিরেকশনে যাবে। পোলারাইজড যে ডিরেকশন সেটা। ঠিক আছে? আর অপ্টো কাপলার এখন আপনারা পড়েন নাই। কাপলিং করার জন্য এটা ইউজ হয়। তো এখানেও ইউজ হয় আরকি। ঠিক আছে? মেইনলি এই কয়টা হচ্ছে জাস্ট বলা আছে। ঠিক আছে? পরীক্ষার জন্য মানে খুবই বেশি ইম্পোর্টেন্ট না। মোটামুটি ইম্পোর্টেন্ট। কিন্তু এই অ্যাসাইনমেন্টটা দিলাম। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো দেখতে গেলেই অনেকগুলো হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে মার্ক কত? এটার ক্ষেত্রে মার্ক কিন্তু আমি ওইভাবে দিব না। ঠিক আছে? আপনাদেরকে আমি বললাম না ম্যাডাম এটাতে কত মার্ক পাইছি। এটাতে যে ভালো করবে তাকে আমি পারফরম্যান্স এ অবশ্যই ভালো দিব। ঠিক আছে? এটা আলাদাভাবে মার্ক দিব না কিন্তু। কারণ এখানে তো কোনো স্পেসিফিক মার্ক নাই। পারফরম্যান্স আমার হাতে থাকে ৫ নম্বর আর আপনাদের অ্যাটেন্ডেন্স থাকে ৫ নম্বর। মানে পুরা সেমিস্টার জুড়ে, ঠিক আছে? ৫ নম্বর করে পারফরম্যান্স এ। আর আপনাদের ওই যে ভাইবা যখন নিবো তখন যদি মানে একেকবার তো একেক নিয়ম হয়। এবার যদি ভাইবাতে হচ্ছে সিজিপিএর উপর ভিত্তি করে ৬ নম্বর দেয়, তাহলে ধরেন ৬ নম্বর এর মধ্যে আমি কাউন্ট করে নিবো। ঠিক আছে? কে কেমন লিখছে এটার উপর ভিত্তি করে। আমার কাছে একটা ইয়ে করা থাকবে আরকি যে কেমন লিখছে। ঠিক আছে? এই ওকে। তারপরে অ্যাডভান্টেজেস অফ ইউজিং লেডস। আচ্ছা, এখন দেখেন যে লেড ইউজ করার ফলে আমাদের কি, কি অ্যাডভান্টেজ হয়, ঠিক আছে? এখান থেকে কয়েকটা অ্যাডভান্টেজ পড়াবো। আর আপনাদের যদি পরীক্ষাতে আসে তাহলে আপনারা যদি ৩ নম্বরের জন্য কোশ্চেন হয় তাহলে হচ্ছে আপনারা ৪ টা বা ৫ টা দিবেন। আর আসলে এর চাইতে বেশি বড় কোশ্চেন হবে না। ঠিক আছে? ৩ ই হতে পারে খুব বেশি হলে। ৩ বা ৪ হতে পারে খুব বেশি হলে। ৪ হইলে ধরেন আরো ৬-৭ টা দিয়ে দিবেন আরকি। আর ৩ হইলে ৫ টা দিলেই হবে। ৪ টা ৫ টা দিলেই হবে। ঠিক আছে? তো আমি দাগায় দিচ্ছি এখন কোনটা বেশি ইম্পোর্টেন্ট। বলছে লেটস প্রোডিউস মোর লাইট পার ওয়াট দেন ইনক্যান্ডেসেন্ট বাল্বস। দিস ইজ ইউজফুল ইন ব্যাটারি পাওয়ার্ড অর এনার্জি সেভিং ডিভাইসেস। যেখানে এনার্জি সেভ করা হবে অথবা ব্যাটারি দিয়ে কাজ করানো হবে সেক্ষেত্রে আমাদের লেডের কি হবে ইনক্যান্ডেসেন্ট বাল্বের চাইতে আমাদের হচ্ছে এখানে লেডে কি হবে অনেক বেশি পার ওয়াটে লাইটের পরিমাণটা বেশি হবে। ঠিক আছে? তাহলে আমাদের লাইটের পরিমাণ বেশি হলে তো আমাদের সেটা লাভ, তাই না? এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে হচ্ছে সেকেন্ড নম্বরটা এটাও ইম্পোর্টেন্ট। LEDs can emit light of an intended color without the use of color filters that traditionally lighting methods require. This is more efficient and can lower initial costs. মানে আমরা লেড ইউজ করে একটা নির্দিষ্ট কালারের লাইট ইমিট করতে পারবো। ঠিক আছে? কিন্তু আগে সেটা করা সম্ভব হতো না। সেটার জন্য কালার ফিল্টার লাগতো। ঠিক আছে? সবগুলা কালার ফিল করে যে কালারটা হচ্ছে আমার লাগতো সেটা শুধু বার করতাম। ফিল্টার মানে তো মানে নয়েজ মানে আমরা যেটা বুঝি ফিল্টার বলতে যে আমাদের যেরকম পানির ফিল্টার কি করে? মানে
পরিষ্কার পানিটা নিচে ফেলে, ঠিক আছে? আমরা পরিষ্কার পানিটা খাইতে পারি। ময়লাগুলো ছেঁকে সব দেয়। ছেঁকে দেয়, রাইট? তো এক্ষেত্রেও কালারের ছাঁকনি বলতে বোঝাচ্ছে যে কালারটা আমরা চাইবো, ধরলাম লাল কালার চাইছি, বাকি সব কালারগুলো ছেঁকে ফেলে দিবে, শুধু লাল কালারটা বাইরে আসবে। তো এটা তো একটু টাইম কনজিউমিং প্লাস কস্টও বেশি হইতো, ঠিক আছে? আগের ক্ষেত্রে। তো লেডের ক্ষেত্রে এত ঝামেলা নাই। এই, ঠিক আছে? এই ২ টা পয়েন্ট। তারপরে এটা এটা দরকার নাই। আপনারা এটা পড়বেন, ঠিক আছে? এটা ৪ নম্বরটা when used in applications where dimming is required, layers do not change their color tint as the current passing through them is lowered, unlike incandescent lamps which turn yellow. মানে এখানে বলছে যদি ডিমিং লাইট হয়, ডিমিং বলতে হচ্ছে ধরেন আ আ কি বলবো মানে ডিমিং এর বাংলা কি বুঝায়? হালকা, হালকা, ঠিক আছে? অতটা তীব্র না, এভাবে বলা যেতে পারে, ঠিক আছে? তো এটা কি করে? এদের নিজেদের কালারের চেঞ্জ করে না, ঠিক আছে? এটা কি করে? এর মধ্যে কারেন্ট যেটা কম প্রবাহিত হয় সেটাকে একটু যদি হালকা করে দেওয়া হয়, মানে কম প্রবাহিত হয়, তাহলে কালারের উজ্জ্বলতা একটু কমে যায়, ঠিক আছে? মানে কারেন্টকে কন্ট্রোল, এর মধ্যে কারেন্ট কন্ট্রোল করলেই কি হবে? কালার যেটা উজ্জ্বল পাচ্ছিলাম সেটা হচ্ছে একটু হালকা পাচ্ছি। মানে যদি একটু হালকা কালার মানে যেখানে দরকার হবে আরকি, ঠিক আছে? কিন্তু যেটা আমাদের ট্র্যাডিশনাল লাইট সেটাতে ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সেটাতে ইয়েলো লাইট বের হয়, ইয়েলোই বের হবে, সমান তীব্রতায় বের হবে। ঠিক আছে? এটাকে কমানোর কোনো ওরকম ভাবে উপায় নেই। ওকে? তারপরে এখানটায় লাগবে উম এখানে আমাদের এটা লাগবে। মানে এই পয়েন্টটা। Leads being solid state components are difficult to damage with external shock. Fluorescent and incandescent bulbs are easily broken if dropped on the floor. মানে আপনারা জানেনই নরমাল কাঁচের বাল্ব যখন আমরা হচ্ছে হাত থেকে পড়ে যায়, ঠিক আছে? তখন এটা কি হয়ে যায়? তখন এটা হচ্ছে ভাঙে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের লেডটা এক্সটার্নাল শক দিয়ে এত সহজে মানে ড্যামেজ করা বেশ কঠিন, ঠিক আছে? কিন্তু কঠিন বললেও আমরা যখন আমাদের প্রজেক্টের কাজ করছি একটু শক খাইলেই না নষ্ট হয়ে যায় জানেন? সত্যি, সত্যি। একটু শক খাইলেই নষ্ট হয়ে যায়। মানে একটু যদি শর্ট সার্কিট হয় ওর মধ্যে কারেন্ট বেশি প্রবাহিত হয়, নষ্ট হয়ে যায়। অনেক লেড নষ্ট হয়েছে কাজ করার সময়। তো যাই হোক এটা বলা হইছে তো মানে নিতে হবে আরকি। হয়তোবা মানে এই ২ টার চাইতে হয়তোবা একটু বেশি ভালো। একদম মানে মানে খুবই তাড়াতাড়ি নষ্ট হয় না হয়তোবা একটু টাইম লাগে। সেজন্য বলছি আরকি। ঠিক আছে? ওকে। তারপরে আর লাগবে কয়টা বললাম? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা আর আরো ২ টা বলি। আচ্ছা, এই যে এই পয়েন্টটা লাগবে। বলছে যে লেটস লাইট আপ ভেরি কুইকলি মানে খুবই তাড়াতাড়ি আলোটা মানে জ্বলে ওঠে, ঠিক আছে? আর টিপিক্যাল লেড ইন্ডিকেটর লেড উইল অ্যাচিভ ফুল ব্রাইটনেস ইন মাইক্রো সেকেন্ডস। মানে আমাদের যদি একটা লেড ইন্ডিকেট রেড কালারের ইন্ডিকেটর লেড ইউজ করি তাহলে সেটা খুবই তাড়াতাড়ি মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে পুরো ব্রাইটনেসটা চলে আসে, ঠিক আছে? কিন্তু এখানে একটা উদাহরণ দিছে দেখেন। এইটা হচ্ছে একটা ধরেন মানে কি বলবো ফিলিপস লিউমি লেটস টেকনিক্যাল ডাটা সেট এটা লেখার দরকারও নাই যদি না লিখতে পারেন। ফর দ্য কি বলে লিউকসেন স্টার স্টেটস লেস দ্যান 10 ন্যানোসেকেন্ড মানে হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিছে যে হচ্ছে আমাদের একটা রেড লেড ইন্ডিকেটর হিসেবে এটা ইউজ হয়, ঠিক আছে? এটা এই যে DS23 এটা আমাদের খুবই তাড়াতাড়ি লেস দেন ১০০ ন্যানোসেকেন্ডের আগেই এটা হচ্ছে কি হয় ফুললি ব্রাইট হয়ে যায়, ঠিক আছে? তারপরে বলছে লেটস ইউজড ইন কমিউনিকেশন ডিভাইসেস ক্যান হ্যাভ ইভেন ফাস্টার রেসপন্স টাইমস। আচ্ছা রেসপন্স টাইমস মানে কি আর ডিউটি সাইকেল মানে কি? এটা জানেন আপনারা ডিউটি সাইকেল মানে কি আর রেসপন্স টাইম মানে কি? বলেন তো কে বলবে? যতক্ষণ আর কি কাজ করে যে সাইকেল গুলোতে এটা কি বলে? অ্যাক্টিভ থাকে এটা কি বলে? ডিউটি সাইকেল। ওকে আর রেসপন্স টাইম? রেসপন্স টাইম হচ্ছে এই সাইকেলের মানে যতক্ষণ অন থাকে সেটাই রেসপন্স টাইম। আচ্ছা সেকেন্ডটা হয়নি ফার্স্টটা মোটামুটি হয়েছে ম্যাম মোটামুটি না প্রায় হয়েছে হ্যাঁ বলেন রেসপন্স টাইমটা এরকম যে ইনপুট দেওয়ার পরে আউটপুট নিতে কত সময় লাগবে এই সময়টাকে রাইট রেসপন্স। রাইট রাইট ইনপুট দিলাম আমি আমি আচ্ছা বলতেছি ১ মিনিট আগে শুধু ডিউটি সাইকেলটাকে বলি তো ডিউটি সাইকেল শুভ ঠিক বলছে আর হচ্ছে রেসপন্স টাইমের কথা মামুন ঠিক বলছে দেখেন এখানে হচ্ছে আমি একটা পূর্ণ সাইকেলের জন্য লিখছি যে এটা এখান থেকে যে এখান থেকে এ পর্যন্ত তো যেটুকু অন আছে এই অন অংশটুকু এই যে অন অংশটুকু হচ্ছে T1 আর যেটুকু অফ সেই অফ অংশটুকু T2 তাই টোটাল পিরিয়ড কত টাইম পিরিয়ড কত T is equal to T1 যোগ T2 তাই তো তাই না T1 যোগ T2 জি ম্যাম। ঠিক আছে
এখন ডিউটি সাইকেল বলতে আমি লিখতেছি, দাঁড়ান, ডিউটি সাইকেল ইজিক্যাল টু, প্রথমে থাকবে উপরে অন পিরিয়ড, আর থাকবে বাই টোটাল টাইম পিরিয়ড, ঠিক আছে? আর যদি ডিউটি সাইকেলটাকে সাধারণত 100% মানে পার্সেন্টেজে প্রকাশ করে, তখন এটার সাথে গুণ করে দিতে হবে 100%। কিন্তু ডিউটি সাইকেলের মূল কনসেপ্টটা এটাই যে একটা পূর্ণ সাইকেলের মধ্যে কয়টুকু অংশ অন থাকে, ঠিক আছে? এটা দিয়ে তার ডিউটি সাইকেলের প্রমাণ হয়। তো ডিউটি সাইকেল বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি, কেন বেশি হওয়া ভালো কেন? তার মানে বেশিক্ষণ আমরা পাই তাকে কাজে। আচ্ছা, আবু সুফিয়ান বলেন তো, ডিউটি সাইকেল বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আবু সুফিয়ান, ম্যাম বেশি হওয়া ভালো ম্যাম। কেন বেশি হওয়া ভালো? ম্যাম তাতে অনেক দ্রুত কাজ করতে পারে। দ্রুত কাজ করতে পারে তো রেসপন্স টাইমের জন্য, ডিউটি সাইকেলের জন্য দ্রুত কাজ করতে পারে না। আমরা চাচ্ছি একটা লাইট অন থাকুক বেশিরভাগ সময়, অফ থাকুক কম সময়, বা আমরা যেটা চাচ্ছি আমরা আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুটটা অনেকক্ষণ বেশি অন থাকুক, ঠিক আছে? আউটপুটটা বন্ধ থাকুক অল্প সময়, সেজন্য, যেটা শুভ বললো। আচ্ছা, রেসপন্স টাইমের ক্ষেত্রে এখন আমি বলি, ধরেন একটা ছবি আঁকছি, তাহলে ম্যাম রেসপন্স টাইম হলো কত ফাস্ট সে রেসপন্স করতেছে। রাইট, কত ফাস্ট সেটা রেসপন্স করছে। যদি এটা ইনপুট হয়, এটা ঠিক আছে, দেখেন এটা হচ্ছে তাহলে কি ম্যাম প্রসেস টাইম আর রেসপন্স টাইম কি এক? প্রসেস টাইম। প্রসেস টাইম তো আপনার প্রসেস করতে লাগে, আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে রেসপন্স টাইম বলতে এই যে ইনপুটটা দিলাম, দেখেন যে ইনপুটটা আমার পাইলো, ঠিক আছে, আউটপুট যদি আমরা সঙ্গে সঙ্গে এরকম পাই, তাহলে কি মানে আউটপুটটা কত তাড়াতাড়ি রেসপন্স করছে ইনপুটের সাপেক্ষে। যদি খুব দেরি হয় তাহলে রেসপন্স টাইমটা কম, ঠিক আছে? আর যদি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রেসপন্স করে তাহলে রেসপন্স টাইমটা বেশি। আর প্রসেস টাইমটা তো রেসপন্স করার পরে প্রসেস হচ্ছে, বুঝেন নাই? আলাদা জিনিস। আচ্ছা, তারপরে গেল এটা। তারপরে এটা আমি কেন বললাম, কারণ হচ্ছে এলইডির হচ্ছে রেসপন্স টাইমটা অনেক বেশি দ্রুত হয়, ঠিক আছে? এই তারপরে এখন এই যে এখানে দেখছে ফাস্টার রেসপন্স টাইম, ঠিক আছে? এই এখন এই লাস্টের অংশটা পড়ে দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি। যে লেডস ক্যান বি ভেরি স্মল এন্ড আর ইজিলি পপুলেটেড অনটু প্রিন্টেড সার্কিট বোর্ডস। বলছে যে হচ্ছে এই লেড গুলোকে যে আমরা যেটা বোর্ডে ইউজ করি, প্রজেক্ট বোর্ড যেটা, ঠিক আছে, বা হচ্ছে আমাদের যেটা মাদার বোর্ড, ঠিক আছে, মাদার বোর্ড না, ওটা কি বলে, ওই সাদা বোর্ডটাকে প্রজেক্ট বোর্ড বলে না, কি জানি বলে? পিসিবি ম্যাম, পিসিবি তে বলতেছি। হ্যাঁ, তো ওই বোর্ডে হচ্ছে আমাদের এই এলইডিটা সহজেই বসানো যায়, ঠিক আছে? অনেকগুলো এলইডি একসাথে বসানো যায়। আরেকটা ব্যাপার আছে, আপনারা যখন হচ্ছে ইয়ে দেখবেন, ওই যে আপনারা কি বলে ওই যে ফুটা করেন, ওটা কি জানি বলে, ভুলেই তো গেলাম। পিসিবি, 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 ঠিক আছে? তো ওটা হচ্ছে ডিজাইন করে আমরা যেটা করলাম প্রজেক্ট নরমাল বোর্ডে, ঠিক আছে? ওটা করার পরে যখন হচ্ছে আমরা ওটাকে ডিজাইন করব পিসিবিতে, যখন আমাদের তৈরি করা হবে, তখন দেখা যায় যে লেড গুলোকে ইউজ করা খুব ইজি হয়, কারণ ফুটাগুলো অনেক ছোট ছোট হয়। মানে একটা ছোট সার্কিট, মানে একটা বড় সার্কিটের অনেকগুলো তার না রেখে ওখানে হচ্ছে জাস্ট ডিজাইন করে জাস্ট কিছু জিনিস বসানো হয়। পিসিবিটা একদম ছোট, ঠিক আছে? তো আমাদের বাসা বাড়িতে যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলোতে কিন্তু পিসিবি ইউজ করা হয়। ওই বোর্ড গুলো আপনারা মনে করেন না আবার ওই বোর্ড গুলো ভিতরে লাগায় দেয়, এমন না। ওই বোর্ড গুলোর মিনিয়েচার ফর্মটাই হচ্ছে পিসিবি, ঠিক আছে? ডিজাইন করে ওখানে হচ্ছে বিভিন্ন কাজ করা হয়, অনেক কঠিন পিসিবি বানানো। ওটা করার পরে ডিজাইন করে বসাতে হয়, ঠিক আছে, যে কোনটা কোথায় বসবে। এই ওকে, তাহলে কয়টা কয়টা বললাম দেখি, 1 2 3 4 5 6, 6টা বলছি, ঠিক আছে? 6টা মোটামুটি দেখলেই হবে। এই তারপরে হচ্ছে এখন লেজার ডায়োড, ঠিক আছে? লেজারের ফুল ফর্ম দেখেন কি? ফুল ফর্মটা হচ্ছে এখানে দেখেন বলছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ লেজার, সরি রেডিয়েশন। লেজারের ফুল ফর্ম, এল ফর লাইট, এ ফর অ্যাম্প্লিফিকেশন, তারপরে বাই, এস ফর স্টিমুলেটেড, ঠিক আছে, ই ফর এমিশন, আর আর ফর রেডিয়েশন। তো আমাদের লাইটের অ্যাম্প্লিফিকেশনটা হবে কার মাধ্যমে? আমাদের ইমিশন অফ রেডিয়েশন, বাট কিরকম ইমিশন? স্টিমুলেটেড ইমিশন। আচ্ছা, এখন আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিই, তারপরে নিচে বসে পড়াবো। এটা একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, আর একটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন।
এটার মধ্যে পার্থক্য কেউ জানেন? কেউ পার্থক্য জানেন এটার মধ্যে, দুইটার মধ্যে? হ্যাঁ বলেন। স্পন্টেনিয়াস মানে তো আপনার স্বতঃস্ফূর্তভাবে যেটা ইমিশন হবে, রাইট, হ্যাঁ। আর আর স্টিমুলেটেড মানে বাইরে থেকে কোনো ফোর্স দিয়ে যদি করা হয় তাহলে সেটা হচ্ছে স্টিমুলেটেড। আচ্ছা ঠিক আছে, ভালো বলছেন। মানে জাস্ট আপনি কি কোনো মানে লেজারের কনসেপ্ট পড়ছিলেন নাকি এমনিতেই পারলেন? এমনিতেই বললাম না, হয়েছে না জানি না। হইছে। আচ্ছা, এখানে স্পন্টেনিয়াস বলতে স্বতঃস্ফূর্ত, মানে বাইরের কোনো শক্তি অ্যাপ্লাই না করেই, ঠিক আছে? নিজে থেকে। নিজে থেকে, উইদাউট এক্সটার্নাল এনার্জি অথবা সোর্স লিখলাম, ঠিক আছে? মানে আপনার জাস্ট মনে রাখার জন্য। স্বতঃস্ফূর্ত হবে, বলে না স্পন্টেনিয়াসলি বের হচ্ছে, কোনো কিছু বাইরে থেকে প্রয়োগ না করেই ওটা এমনি এমনি বের হচ্ছে, ঠিক আছে? এটা হয় আমাদের কার ক্ষেত্রে? এটা হয় হচ্ছে লেডের ক্ষেত্রে। আর স্টিমুলেটেড ইমিশন বলতে উইথ ইনফ্লুয়েন্স। এক্সটার্নাল বলতে পারেন, অথবা হচ্ছে যে যেভাবে মনে রাখে আর কি। আর এটা ইউজ হয় কোথায়? লেডে, সরি লেজারে, ঠিক আছে? একটা লেডে ইউজ হয়, একটা লেজারে ইউজ হয়। এটা খুবই মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেন বেসিক আর কি, ঠিক আছে? তো লেজারের ক্ষেত্রে কি হয় আমাদের? আমাদের লেজারের ক্ষেত্রে লাইটের অ্যাম্প্লিফিকেশনটা হয় স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে, ঠিক আছে? ওকে, তারপরে এখন তাহলে নেক্সট যাচ্ছি, এটা লিখে নিতে পারেন। তারপর দেখেন, a laser diode emits radiation of a single wavelength or sometimes a narrow band of closely spaced wavelength. It emits light due to stimulated emission. In this, when an incident photon strikes the semiconductor atom, the electrons at higher energy level recombine with lower energy level hole. Due to this, two photons are emitted. One incident photon and the other is due to recombination of the electrons and holes. আচ্ছা, এখন আপনাদের মনে হচ্ছে এটা খুবই কঠিন লাগতেছে, তাই না? এটা পড়ে আমি একটু জাস্ট বুঝাই দিই এটুকু। যদিও পরে ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, তাও জাস্ট একটু বলে দিই। দুটো পয়েন্ট এখানে মনে রাখেন, ঠিক আছে? এখানে বলছে বাইরে থেকে একটা ফোটন প্রয়োগ করব, ঠিক আছে? বাইরে থেকে আমি বলছিলাম যে কোনো এনার্জি বা সোর্স প্রয়োগ করতে হবে স্টিমুলেটেড ইমিশনের জন্য, ঠিক আছে? তো লেজারের ক্ষেত্রে আমাদের কি প্রয়োগ করব আমরা? এখানে আমরা একটা ফোটনই বাইরে থেকে প্রয়োগ করব, ঠিক আছে? তখন ফোটন প্রয়োগ করার ফলে কি হবে আমাদের? আমি একটা ছবি আঁকি এমনিতেই, জাস্ট এটা একটা লেভেল, এটা একটা লেভেল। আমি আগেই বলছি উপরের লেভেলে যাওয়ার জন্য এটা ধরলাম E2 লেভেল, যাকে কন্ডাকশন ব্যান্ডও বলা হয়, ঠিক আছে? উপরের লেভেলে যাওয়ার জন্য নিচের লেভেলটাকে বা E1 লেভেলের ইলেকট্রন গুলাকে শক্তি প্রাপ্ত হইতে হবে। শক্তি প্রাপ্ত হলে এখানকার ইলেকট্রনটা উপরে চলে যাবে, ঠিক আছে? এখানে বলছে যখন একটা ইনসিডেন্ট ফোটনকে আমরা স্ট্রাইক কি বলে ইনসিডেন্ট ফোটন দিয়ে স্ট্রাইক করব সেমিকন্ডাক্টর অ্যাটমকে, তখন কি হবে? দ্য ইলেকট্রনস এট হায়ার এনার্জি লেভেল রিকম্বাইন উইথ লোয়ার এনার্জি লেভেল হোল। মানে যখন আমাদের নিচের যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো, সেগুলো যখন আমরা শক্তিপ্রাপ্ত হয়ে উপরে যাবে, মানে হায়ার এনার্জি স্টেটে যাবে, ঠিক আছে? তখন কি হবে? এই ইলেকট্রন গুলা নিচের পেছনে হোল রাখে যাবে। দেখেন, এটা যখন চলে গেল তখন এর পিছনে একটা হোল রাখে যাচ্ছে, ঠিক আছে? এর ফলে কি হবে? বাইরে থেকে যখন একটা ফোটন দিয়ে আমি এটাকে স্ট্রাইক করব, তখন কি হবে? এটাকে যখন আমি স্ট্রাইক করব, তখন এই ইলেকট্রনটা কি হবে? রিকম্বাইন করবে নিচের স্টেটের হোলের সাথে, মানে এই ইলেকট্রনটা তখন এমন এমন করে আসবে, ঠিক আছে? এই হোলের সাথে রিকম্বাইন করবে। তারপরে কি হবে? এই রিকম্বিনেশনের ফলে একটা ফোটন বের হবে, ঠিক আছে? একটা ফোটন বের হবে, আর এই ইনসিডেন্ট ফোটনটা যে দিছিলাম এটাও বের হয়ে যাবে। দুইটাই থাকবে ইন ফেজে, একটার জন্য দুইটা, ঠিক আছে? তারপরে আরো দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, আটটার জন্য 16টা, এরকম করে হবে। তারপরে বলছে ডিউ টু these two photons are emitted, one incident photon and the other is emitted due to the recombination of electron as a whole. বলছে যে দুইটা ফোটন বের হলো কি হবে? একটা ফোটন তো ইনসিডেন্ট ফোটনের জন্য, ঠিক আছে? যেটা আমি পরে আঁকলাম। আর একটা ফোটন কার জন্য? আর একটা ফোটন বের হইলো হচ্ছে ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশনের জন্য, যে প্রথমটা, ঠিক আছে? মানে এখানে আমার একটাই ফোটন বের হওয়ার কথা, কিন্তু আমার ইনসিডেন্ট ফোটন একটা দিছি আমি, মানে ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশনের ফলে নরমালি আমাদের একটাই ফোটন নির্গত হওয়া উচিত স্পন্টেনিয়াস এর মতন। কিন্তু কি হচ্ছে, আমরা যখন এনার্জাইজড ইলেকট্রনকে আমরা যখন ফোটন দিয়ে মানে বাইরে থেকে একটা ফোটন দিচ্ছি, ইনসিডেন্ট ফোটন দিয়ে এনার্জাইজ করছি বা কি বলবো উত্তেজিত করছি, তখন কি হচ্ছে, এটা এখান থেকে আরেকটা হচ্ছে ফোটন বের হচ্ছে, ঠিক আছে?
তো এটার জন্য আমার 2টা ফোটন বের হচ্ছে। একটা দিচ্ছি 2টা পাচ্ছি। আবার 2টা দিব 4টা পাবো। 4টা দিব 8টা পাবো। এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন বেসিক প্রিন্সিপাল। এটা আরো ব্যাখ্যা আছে নিচে। ঠিক আছে? এটা মানে যদি মোটামুটি বোঝা যায় সমস্যা নাই। আরো ব্যাখ্যা আছে নিচে। এখন দেখেন, let's also work on the same principle but the major difference is the internal architecture. A laser diode is formed from narrow channels and it acts as a wide কি বলে waveguide for light, but LEDs is made up of wide channels. ঠিক আছে? এখানে দেখেন যে লেজার ডায়োডটার মধ্য দিয়ে কিন্তু আমাদের একটাই ওয়েভলেন্থের লাইট যাবে, মানে কোহেরেন্ট। আপনারা যদি উপরে পড়ে থাকেন, লেডের ক্ষেত্রে বলছিল লেডের মধ্যে যে লাইটটা বের হবে সেটা ইনকোহেরেন্ট, আর হচ্ছে লেটের মধ্যে যেটা বের হবে সেটা হচ্ছে কোহেরেন্ট। কোহেরেন্ট মডেল বলতে এর মধ্যে একটাই লাইট বের হবে আর সেটা সমসঙ্গতিপূর্ণ হবে অন্যগুলোর সাথে। ঠিক আছে? তো এখানে একটা কথা বলছে যে লেটের মধ্য দিয়ে ন্যারো চ্যানেল আছে, মানে লেটটা তৈরি করা হচ্ছে ন্যারো চ্যানেল ইউজ করে, আর এটা ওয়েভ গাইডের মতন কাজ করে। ওয়েভ গাইড কোথায় পড়ছিলাম আমরা পড়ছিলাম হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য। ঠিক আছে? অপটিক্যাল ফাইবার আর লেজারের কিন্তু অনেক সম্পর্ক আছে। লেজারের মধ্যেও কিন্তু মানে লাইটের মাধ্যমে ইনফরমেশন পাস হয়। ঠিক আছে? তো এটা ওয়েভ গাইড ফর লাইট, মানে লাইটকে গাইড করে নিয়ে যায়। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে লেডটা কিভাবে তৈরি হয়? ওয়াইড চ্যানেল ইউজ করে। ওয়াইড চ্যানেল ইউজ করার ফলে অনেকগুলো ওয়েভলেংথের লাইট বের হতে পারে। ঠিক আছে? যেটা একে অন্যের সাথে সমসঙ্গতিপূর্ণ না। এজন্য ইনকোহেরেন্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ লেজার ডায়োড। ঠিক আছে? এখানে লেজার ডায়োডের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। 1 নম্বরটা হচ্ছে মনোক্রোমাটিক। বলেন তো শুধু ক্রোমাটিক মানে কি? কে বলতে পারবে? একমুখী করা। না, একমুখী করা না। মিশু আছেন মিশু? মিশু? তারপর পারভেজ? তারপর হৃদয় চন্দ্রশীল? জি ম্যাম। কে আপনি? 3 জনের নাম বললাম। পারভেজ ম্যাম। আচ্ছা পারভেজ। পারভেজ বলতে পারবেন যে ক্রোমাটিক মানে কি? ম্যাম ক্রোমাটিক মানে কি বিচ্ছিন্ন টাইপের মানে? আচ্ছা একটা হিন্টস দিচ্ছি। আমরা আগে ক্রোমাটিক জিনিস ইউজ করতাম না, এখন ক্রোমাটিক জিনিস ইউজ করি। মানে আমরা ভিডিও দেখি, তারপরে অডিও শুনি। ঠিক আছে? এরকম একটা জিনিস। এর মধ্যে এখন ক্রোমাটিক জিনিস দেখি, আগে ক্রোমাটিক ছিল না ওটা। কে বলতে পারবে? ম্যাম কালার টেলিভিশন আর সাদা কালো রাইট। এটার কথা হ্যাঁ, হ্যাঁ। কোন জিনিসটা? কালার টেলিভিশন আর সাদা কালো। মানে ক্রোমা বলতে বোঝায় কালার। ঠিক আছে? রঙিন ক্রোমা মানে কালার। তো ক্রোমাটিক হচ্ছে টেলিভিশন আমরা হচ্ছে আগে তো ইউজ করতাম হচ্ছে একটাই ছিল তো কালার, তাই না? সাদা কালো। আর হচ্ছে এখন আমরা যেটা ইউজ করি সেটার মধ্যে অনেকগুলো কালার ইউজ করি। মনোক্রোমাটিক বলতে একটাই মানে কালার। ঠিক আছে? যেই মানে এটা আমরা লেজারের ক্যারেক্টারিস্টিক্স পড়ছি। আমি বলছি কিন্তু লেজারের মধ্য দিয়ে একটাই হচ্ছে ওয়েভলেংথে লাইট যায়। ঠিক আছে? তো আমাদের তাহলে একটাই ওয়েভলেংথ থাকলে আমার কালারও কিন্তু একটাই হবে। এজন্য একে বলা হচ্ছে মনোক্রোমাটিক। ঠিক আছে? এখন দেখেন এখানে বলছে যে আম, এখানে শুধুমাত্র এটুকু অংশ নিলেই হবে যে ন্যারো লাইট কন্টেনিং, মানে এটা তো ন্যারো ব্যান্ড। ঠিক আছে? ন্যারো চ্যানেল এর ক্ষেত্রে, লেজারের ক্ষেত্রে তো ন্যারো চ্যানেলের মধ্যে শুধুমাত্র একটাই কালারের লাইট পাস করে। একটাই কালারের লাইট মানেই এজন্য এটাকে মোনোক্রোমাটিক বলা হচ্ছে। ঠিক আছে? এই তারপরে ওয়েল ডিরেক্টেড বলতে আমাদের এটাকে মানে এই লেজারটাকে, ঠিক আছে, আমাদের মানে লঞ্চ করা খুবই ইজি কারণ হচ্ছে এটা একদম তীক্ষ্ণ ভাবে যায়। যে ডিরেকশনে পাঠাতে সেই ডিরেকশনেই যাবে। ঠিক আছে? আর যেহেতু ন্যারো বিম, আমি অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রেও বলছিলাম যেগুলো সিঙ্গেল মোড সেখানে শুধুমাত্র ফাইবার অ্যাক্সিস বরাবর যায়। ঠিক আছে? আর মাল্টি মোডে কিন্তু শুধু ফাইবার অ্যাক্সিস বরাবর না, জিগজ্যাগ ওয়েতে অনেক দিক দিয়ে যায় কারণ এখানে ওয়াইড চ্যানেল ছিল। আর এই যেহেতু লেজারে ন্যারো চ্যানেল সুতরাং হচ্ছে কি যাবে, একটা দিক দিয়ে যাবে। তাহলে ডিরেকশনটা একদম মানে ঠিক মতন মানে ও মেজার করতে পারবে। ঠিক আছে? এখানে বলছে ইট ইজ ইজি টু লঞ্চ থ্রো অ্যান অপটিক্যাল ফাইবার। এটা হচ্ছে এই পয়েন্টটা দিলেই হবে। ঠিক আছে? এই অংশটুকু মানে অপটিক্যাল ফাইবারের মধ্যে এটাকে লঞ্চ করা খুবই ইজি কারণ একদম তীক্ষ্ণ হবে যে ডিরেকশনে পাঠাচ্ছে সেই ডিরেকশনে যাবে। আর যেহেতু বলা হচ্ছে লেজারটাকে ওয়েভ গাইডে ইউজ করা হয় তাহলে অবশ্যই সেটাকে অপটিক্যাল ফাইবারেও ইউজ করা হবে। ঠিক আছে?
তারপরে কোহেরেন্ট মানে সমসঙ্গতিপূর্ণ। A light wave with a single wavelength emitted by LED with wide wavelength. এখন বলছে, এখন দেখেন এখানে ন্যারো চ্যানেল আছে আমাদের, তাহলে আমাদের সিঙ্গেল ওয়েভলেন্থের একটা লাইট গেলে সেটা নিশ্চয়ই পরের গুলোর সাথে সমসঙ্গতিপূর্ণ হবে এক একবার যখন যেটা যাবে, কিন্তু লেডের ক্ষেত্রে কিন্তু সমসঙ্গতিপূর্ণ হবে না, এটা আমি বলছি, ঠিক আছে? সুতরাং এটা আর বলছি না। তারপর এখানে জাস্ট হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা হয়েছে, একটু ছোট করি তাহলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এদিকে কি দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি ওয়াই আর এক্স এর দিকে কি কি থাকে, ওয়াই এর দিকে থাকে আউটপুট আর এক্স এর দিকে থাকে ইনপুট, রাইট? তাই না? তো ওয়াই এর দিকে আউটপুটটা হচ্ছে কি পাওয়ার আর ইনপুটটা হচ্ছে কারেন্ট। আমাদের হচ্ছে লেজারে কি হয়, কারেন্টের উপরে চেঞ্জ করে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে না, কারেন্টটা দিয়ে তো কন্ট্রোল করতে পারছি, যেটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। আমাদের যে ফেটে বা হচ্ছে ফেটের ক্ষেত্রে কি হয়, যে ফেটের ক্ষেত্রে গেটকে কন্ট্রোল করি না আমরা, গেটকে কন্ট্রোল করে তো আমরা কারেন্টটা ইয়ে করতে পারি, মানে ড্রেন কারেন্টটা। তো এখানে ইনপুটকে হচ্ছে আমার ইনপুট আই কে কন্ট্রোল করে তো আমার পাওয়ারটা কন্ট্রোল করতে পারবো, তাই না? তো এখানে দেখেন কি বলছে, আগে একটু পড়ে নিই। The important characteristics of a laser diode is its approach or the threshold. The laser diode doesn't operate until a minimum power is applied. ঠিক আছে? মানে যদি হচ্ছে আমার আরেকবার শেষ করি আগে, if the light is below its energy then the emission is weaker than the threshold compared to the full energy. মানে দেখেন যখন পর্যন্ত না আমি একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত পাওয়ার বাড়বে না, ঠিক আছে? মানে এই যে যখন আমি এইখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, থ্রেশহোল্ড ভ্যালু বলতে কি বোঝায়, যে যে পয়েন্ট থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? তো থ্রেশহোল্ড ভ্যালু পর্যন্ত এটা খুবই মানে ন্যারো পরিমাণ বাড়বে, আর যখন থ্রেশহোল্ডের চাইতে বেশি পাওয়ার মানে কারেন্ট দিব তখন হচ্ছে পাওয়ারটা আস্তে আস্তে বাড়ে যাবে। তো স্পন্টেনিয়াস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে পাওয়ারটা তো কম থাকে স্পন্টেনিয়াস, তাই না? এজন্যই তো একটা লাইট বের হয়, একটা লাইট বের হলে সেটা তো পাওয়ারফুল লাইট না। আর যখন স্টিমুলেটেড ইমিশন হবে তখন কি হবে, সেটার ক্ষেত্রে কিন্তু খুবই মানে পাওয়ারফুল হবে, কারণ কি একটার জন্য দুইটা বের হচ্ছে, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, আটটার জন্য 16টা, এভাবে, ঠিক আছে? তো অনেক পাওয়ারফুল এমিশন হবে আর কি, এজন্য এখানে যে পাওয়ারটা, এই হ্যাঁ পাওয়ারটা তো ভোল্টেজ কারেন্টের পাওয়ার বোঝাচ্ছে না, এটা লাইটের ইমিশনের যে পাওয়ারটা ওইটা বোঝাচ্ছে। লাইটের ইমিশনের পাওয়ারটা, পাওয়ারটা হ্যাঁ লাইটের ইমিশনের পাওয়ারটা, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আবার একটু বলেন ম্যাম। আচ্ছা, আমি বললাম যে এখানে স্পন্টেনিয়াস ইমিশনের জন্য আমাদের যে পাওয়ার মানে লাইটটা পাবো সেটা খুব পাওয়ারফুল হবে না, কারণ আমরা কোনো কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করছি না, শুধু একটাই আমাদের ফোটন নির্গত হচ্ছে, ঠিক আছে? সেটা শক্তিটাই আমরা মানে লাইট হিসেবে বের হচ্ছে আর কি। তারপরে যদি আমরা স্টিমুলেটেড ইমিশন করি তাহলে কি হবে, একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা লাইট বের হবে, চারটার জন্য আটটা লাইট বের হবে, ঠিক আছে? ফলে একটা খুবই মানে স্ট্রং লাইটের অ্যাম্পলিফিকেশনটা খুবই স্ট্রং হবে, লাইটটা খুব বেশি পাওয়ারফুল হবে, ঠিক আছে? এই জন্য কার্ভটা যখন হচ্ছে আমার স্পন্টেনিয়াস তখন খুবই ছোট ছিল, মানে গ্রোথটা খুব কম, আর স্টিমুলেটরের ক্ষেত্রে গ্রোথটা অনেক বেশি, এটাই দেখাচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, অ্যাপ্লিকেশন অফ লেজার ডায়োড, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন আর অ্যাডভান্টেজটা পড়ায় তারপর আপনাদের হচ্ছে সরকারি জবের ওইগুলো পড়ায় দিব। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের তো হচ্ছে আমি কমিউনিকেশনে শুধু দেখাচ্ছি, বাকিগুলো আর আসলে দেখানোর তো সময় পাচ্ছি না, বুঝতে পারছেন? আমি কি বাকিগুলোও দুই একটা অল্প অল্প করে দেখাবো, ম্যাম অন্য আমাদের কোনো আলাদা টপিক? একটা করে ক্লাস নিয়েন ম্যাম, একটা সময় সবগুলো ম্যাথ গুলো করার জন্য সব একটা করে ক্লাস নিয়েন ম্যাম, সেখানে শুধু আমরা ম্যাথই করব ম্যাম। আমার এখন টাইম হবে না কিদা, কারণ এই 4টা কোর্স নিতে হয় বুঝছেন, থিওরি কোর্স, আগের মতো না, মানে এবার মানে প্রতিবারই গতবারও 4টা করে থিওরি কোর্স নিতে হয়, তো ওইগুলোর কাজ করেই খাতা দেখে শেষ করতে পারি না আর কি, অনেক কাজই থাকে। তো এটার জন্য শোনেন, এই সেমিস্টার যদি না পারি আপনারা তো চলে যাচ্ছেন না সবাই, তাই না? আমি না যখন ম্যাম। সময় পাবো তখন আপনাদেরকে অপুকে বলে দিব, ঠিক আছে? অপুকে বলে দিলেই অপু হচ্ছে একটা ক্লাসের ব্যবস্থা করবে, তখন আমি মানে আমি তাই বললাম আর কি, যে যে কোনো সেমিস্টারে হোক, সেটা এইবার যে চলে যাচ্ছে না, সামনের 2 সেমিস্টার আছে মনে হয়, তো 2 সেমিস্টারে আমি যখন টাইম পাবো তখন নিয়ে নিব একটা করে ক্লাস, ঠিক আছে? আপনাদের সুবিধা অনুযায়ী, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আর এই যে এটা এভাবে 10 মিনিট করে চলতে থাকুক ম্যাম, এটা হ্যাঁ 10 মিনিট করে তো চলতেই থাকবে,
এটা চলার মানে যদি কমিউনিকেশন এটা শেষ হয়ে যায় তখন আরেকটা মানে শুরু করব, কমিউনিকেশন বাদ দিয়ে ইলেকট্রনিক্সটা শুরু করব, ঠিক আছে? ইলেকট্রনিক্স শেষ হয়ে গেলে এরকম, কিন্তু এত শেষ হবে না কারণ টাইম তো আর নাই। দেখতেই তো পাচ্ছেন 12 তারিখ চলে আসছে, মানে মিড পরীক্ষা, আর কিছুদিন পরেই তো ফাইনাল হয়ে যাবে। সেমিস্টার গুলো তো খুব শর্ট শর্ট, ম্যাম খুব মিড বড় না। মিড মিড আমাদের কত তারিখ থেকে হবে? আমি শিওর না, আপনাদের নোটিশ আসবে মোটামুটি 12 তারিখ থেকে হতে পারে সামনের মাসের আর কি, নট শিওর এখনো, বাট এটা একটা অ্যাপ্রক্সিমেট, বুঝছেন? এই আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ লেজার ডায়োড। এখন দেখেন লেজার ডায়োডের কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, বলছে কনজিউমার ইলেকট্রনিক্স, দিস ইনক্লুডস হচ্ছে লেজার প্রিন্টার, আপনাদের যে লেজার প্রিন্টার ইউজ হয় সেটাতে কিন্তু এটা এই লেজারটা ইউজ হয়। তারপরে সিডিস, ডিভিডি প্লেয়ার্স এন্ড ফাইবার অপটিক কমিউনিকেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে এটার ফাইবার অপটিক কমিউনিকেশনে, ঠিক আছে? তারপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস, when it comes to industrial applications, laser diodes are preferred as it is a source of high intensity laser beam and used for cutting, drilling, welding, etc. মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কি করা হয়, এই লেজারটাকে ইউজ করে কোনো কিছু কাট করা হয় বা ড্রিল করা হয়, ঠিক আছে? যে দেখেন না চশমা পরে অনেক মানে হচ্ছে কাট করে, তারপরে ড্রিল করে, ঠিক আছে? লেজারটা ইউজ করেই, কিন্তু লেজারটা খুবই পাওয়ারফুল। তারপর আপনারা ওই যে মুভিটা দেখছিলেন না ধুম, ধুম কত জানেন 2 মনে হয়, একটা ওই যে কি যেন চুরি করতে যায়, হীরা না কি যেন চুরি করতে চায় ঋতিক রোশন, তখন হচ্ছে লেজার বিম দেওয়া থাকে কেন, কারণ যদি ওর এতে পড়ে তাইলে ও শেষ, ঠিক আছে? ও কিন্তু একটা ফাইট দেখায় যেখানে ওই লেজার লাইট থেকেও বাঁচার চেষ্টা করে, তাই না? দেখছেন না সবাই? জি ম্যাম, ধুম ওখানে 2 তে। কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু দেখায় এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে হচ্ছে মেডিকেল অ্যাপ্লিকেশনস, laser diode is used for the elimination of unwanted tissues and tumors and also in dental medication, মানে আমাদের টিউমার বা টিস্যু যেগুলো, ঠিক আছে? আনওয়ান্টেড টিস্যু বলতে যেখান থেকে আমাদের ক্যান্সার হয়, আস্তে আস্তে আনওয়ান্টেড টিস্যু অনেকগুলো জমে জমে ক্যান্সার হয়, তো আর টিউমার থেকেই মেইনলি ক্যান্সার হয়, তো আনওয়ান্টেড টিস্যু বা টিউমার যেগুলাই থাকুক না কেন সেগুলোকে দূর করার জন্য অনেক সময় লেজার পদ্ধতি ইউজ করা হয়, ঠিক আছে? সেগুলোকে বিনষ্ট করে দেওয়ার জন্য। এটা বেশ টাফ, বাট এটা হয় কিন্তু আজকাল, ঠিক আছে? ডেন্টাল মেডিকেশনের জন্য ইউজ হয়, অনেক সময় দাঁতের অনেক প্রবলেম সলভ করার জন্য এই লেজারটা ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে আরো ইউজ হয় ওই যে আপনাদের হচ্ছে যে আঁচিল থাকে না, আঁচিল, ওইগুলো অপারেশনের জন্য বা বিভিন্ন অপারেশনের জন্য কিন্তু লেজারটা আজকাল ইউজ হয় কিন্তু, ঠিক আছে? ম্যাম কিডনির পাথর করতে হতো মানে লেজার লাইট ব্যবহার হ্যাঁ, করা হয়। কিডনির পাথরও, হ্যাঁ ঠিকই বলছেন। আগে তো অপারেশন করে হচ্ছে বের করতে হতো, একদম ভয়ঙ্কর অপারেশন করতে হতো, আমার আব্বুরই ছিল, বাট ইদানিং কালে আর এত ভয়ঙ্কর অপারেশন করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টেশন, instruments like spectrometer, range finders, contactless measurements can be done with the help of the laser diodes, মানে আপনারা বুঝতেই পারতেছেন লেজার দিয়ে অনেক কিছু করা যায়, মানে আপনার মানে কোনো ক্ষুদ্র জিনিস, ঠিক আছে? বা ধরেন যেটা হচ্ছে কন্টাক্ট করা যায় না যেই জিনিসটার সাথে, সেটারও মেজারমেন্টের জন্য আমার লেজার ইউজ হয়, ঠিক আছে? তারপরে বলছে লেজার ডায়োড ইন টেলিকম, লেজার ডায়োডস উইথ 1.3, এটা খুব ইম্পর্টেন্ট, micrometer and 1.55 micrometer bands are used as the main source of light in telecom, and as the band changes laser diodes find application in optical amplification, এই দুইটা ব্যান্ডের লেজার, ঠিক আছে? মানে লেজার ডায়োডস এর এই দুইটা ব্যান্ড, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারেও ইউজ হয় আর টেলিকমিউনিকেশনের অনেক কি বলবো কাজের জন্য এই দুইটা ইউজ হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনাদের অপটিক্যাল ফাইবার পড়ানোর সময় 3টা উইন্ডো পড়ানো হয়নি, 3টা উইন্ডো আমি পড়াই দিব, যে কোন 3টা কি বলে ওয়েভলেংথ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি পড়াই দিব নি, 3টা উইন্ডো আছে খুব ইম্পর্টেন্ট, এটা আমি পড়াই দিব, আলাদাভাবে পড়াই দিব, ঠিক আছে? এই কয়েকটা এই আর একটা স্লাইডটা শেষ হলে ছিল ওই যে ট্রাফিক পুলিশরা তো এই লেজার ডায়োড দিয়ে তো ওই লাইটটা ইউজ করে ম্যাম। হ্যাঁ, আসলে আসলে এটা ইউজ করে, লেজারের আজকাল অনেক বেশি ইউজ বাড়ে যাচ্ছে, ও মানে ট্রাফিক পুলিশরা বলতেছেন না, তার সাথেও কিন্তু ওরা কিন্তু কেন ইউজ করে বলেন তো, লেজার কি ডিটেক্ট করার জন্য বলেন তো? ম্যাম ওই যে দূর থেকে ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। হ্যাঁ, আরো আরো অনেক কাজে ইউজ করে কিন্তু, ধরেন অনেক কিছু থাকে না যেটা বক্সের মধ্যে, ধরেন যেটা মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, বক্সটা খুলে তারপরে দেখতে হবে, তখন কিন্তু লেজার দিলেই বোঝা যায় যে মানে বক্সের মধ্যে যদি আনওয়ান্টেড কিছু থাকে, অনেক মানে স্পেসিফিক আর কি, লেজার স্পেসিফিক ক্ষেত্রে ইউজ হয় আর কি, তখন বোঝা যায় এই। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন অ্যাডভান্টেজ কি লেজার ইউজ করার। ম্যাম আস্তে আকিদা আস্তে, হ্যাঁ আকিদা বলেন। মার্কস অনেক বেশি হয়ে যাচ্ছে ম্যাম। বাবা, আকিদা খুব জোরে চিল্লাই উঠছে একদম।
আমি এই অ্যাডভান্টেজটা শেষ করি, অ্যাডভান্টেজটা শেষ করে তারপরে আজকে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখেন, বলছেন when laser diode is compared with the other light emitting devices, the operational power is less in the laser diode. Operational power বলতে কি বোঝাচ্ছে বলেন তো? অপারেশনাল পাওয়ার বলতে কি বোঝাচ্ছে বলেন? এই কথা বলে না কেন কেউ? জানি না ম্যাম। আচ্ছা আমি বলতেছি, ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে ওনার লাইট এমিটিং ডিভাইসের সাথে আপনি লেজারটাকে তুলনা করবেন, তখন দেখা যায় কি যে ধরেন আপনার লেজার ইউজ করার ফলে যে পাওয়ারটা, মানে আপনাদের একটা পাওয়ার বলছি, কিন্তু আমি দুইটা পাওয়ারের মধ্যে আবার কম্বাইন করে নিয়েন না। ওই যে আউটপুটের যে পাওয়ারটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু পাওয়ারফুল লাইটের ক্ষেত্রে বলতেছিলাম, ঠিক আছে? কিন্তু অপারেশনাল পাওয়ার বলতে বোঝাচ্ছে যে আমাদের যেটা মানে পাওয়ার, মানে যে বিদ্যুৎটা খরচ হয়, ঠিক আছে, একটা লেজার ইউজ করার ফলে বা অন্যান্য ডিভাইস ইউজ করার ফলে, সেটাতে লেজারের ক্ষেত্রে সেই পাওয়ারটা খুব কম লাগে, ঠিক আছে? কম লাগে বাট কাজ বেশি ভালো হয় অন্যান্য ডিভাইসের চাইতে। তারপরে বলছে হ্যান্ডলিং অফ দোজ ডায়োডস ইজ ইজি অ্যাজ দে আর স্মল ইন সাইজ। লেজার ডায়োড অনেক ছোট হয় তাই হ্যান্ডেল করা খুব ইজি হয়। দ্য লাইট জেনারেটেড বাই দিস ডায়োড ইজ অফ হাই এফিসিয়েন্সি। অবশ্যই হাই এফিসিয়েন্সি হবে, একটার জন্য দুইটা পাই, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, অবশ্যই হাই এফিসিয়েন্সি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই কয়টা থাকলো আজকে, তাহলে এখানেই বন্ধ করলাম। আর একটা ও ঠিক আছে, সরি ম্যাম। আচ্ছা কিছু হবে না। আচ্ছা দেখেন, হোয়াট শুড বি দ্য মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এখানে চাইছে কিন্তু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হবে টু সাকসেসফুলি রিকনস্ট্রাক্ট দ্য সিগন্যাল। একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চাইছে যাতে করে এই যে সিগন্যালটা দেওয়া আছে সেটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি, ঠিক আছে? রিকনস্ট্রাক্ট বলতে আমরা ডিমোডুলেশনের মাধ্যমে কিন্তু রিকনস্ট্রাক্ট করি। বলছে ইফ এত লেভেলস, লেভেলস বলতে এখানে দেওয়া আছে এল এর ভ্যালু এত 4096, ঠিক আছে? আর ইউজ টু এনকোড দ্য স্যাম্পলড সিগন্যাল, দেন হোয়াট উইল বি দ্য বিট রেট অফ দ্য সিস্টেম। বিট রেট বের করতে বলছে আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও বের করতে বলছে। এখন দেখেন আমাদের আগেরটাতে ছিল একটাই অংশ, যেমন সাইন, এটা এটা শুধু একটাই ছিল উপরেরটাতে, মানে আগে যেগুলো ম্যাথ করছে আর কি, যে cos 2 পাই এফসি দিয়ে আমি করালাম না, দেখেন এখানে আবার দুইটা পোর্শন আছে যোগ করে দেওয়া। এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন? এরকম ক্ষেত্রে দুইটা আছে, তাহলে কি দুইটাই দুই দিয়ে ভাগ করবেন? না, এক্ষেত্রে কি করবেন, খুঁজবেন যে সবচাইতে, মানে এক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা। এখানে আছে 100, ঠিক আছে? মানে আমরা জানি সাইন বা cos অফ 2 পাই এফসিটি, ঠিক আছে? তাহলে এখানে 100 হলে 2 গুণন 50, এফসি হলো 50, আর এখানে কত হবে 2 গুণন 100, তাহলে 100টা বেশি না, যেটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? 2 পাই এই কি 200 পাইটি ওইটা বেশি হবে না? রাইট, তা 200 পাইটা যদি বেশি হয় তাহলে আগে প্রথমে কি বের করবেন? আপনারা মনে করেন না ম্যাডাম মিনিমাম চাইছে, তাহলে মিনিমামটাই বের করি। মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চাইছে, মিনিমাম মেসেজ ফ্রিকোয়েন্সি চাইনি, কিন্তু আপনাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অবশ্যই ম্যাক্সিমামটা ধরতে হবে, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। তাহলে এফএম ইজ ইকুয়াল টু কত দিতে পারি? 200 পাই বাই 2 পাই, মানে 100 হার্টজ, ঠিক আছে? এখন আমরা জানি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করার নিয়মটা কি, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা শুধু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মিনিমাম বলছে কেন, কারণ 2 এফএম, আর ম্যাক্স মানে যদি আরো বেশি বলতো তাহলে 2 এফএম এর চাইতে বড় হইতো, ঠিক আছে? কত বেশি বড় হতো সেটা বলা নাই, কিন্তু 2 এফএম এর চাইতে বড় হইতো। যেহেতু মিনিমাম বলছে তাহলে 2 এফএম নিলাম, 2 গুণন 100 করলাম, তাহলে এটা পাওয়া গেল আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা একটা অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখেন এল এর ভ্যালু দেওয়া আছে, লেভেল কোয়ান্টাইজেশন লেভেল, ঠিক আছে? কোয়ান্টাইজেশন লেভেলটা দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু 4096, আমরা জানি এল ইজ ইকুয়াল টু দি পাওয়ার এন, 2 এর পাওয়ার 12 দিলে 4096 হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু 12 লেখা যায়, এর জন্য 12 লিখলাম। তারপর বিট রেট আমরা জানি কি, বিট রেট আরবি ইজ ইকুয়াল টু এন ইনটু এফএস, এন এর ভ্যালুটা এখানে বসালাম, আর এফএস এর এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির এই ভ্যালুটা এখানে বসালাম, ঠিক আছে? বসানোর ফলে যেটা পাওয়া গেল ওটাই হচ্ছে আমাদের বিট রেট, বিট পার সেকেন্ড, দুইটা অ্যান্সার পাওয়া হয়ে গেল, ঠিক আছে? বলেন বুঝছেন কিনা? জি ম্যাম, মোটামুটি সহজই ছিল ম্যাম। সহজই দেয়, এটা কঠিন দেয় না এত বেশি। আর কমিউনিকেশন থেকে আসলে এত কঠিন দেওয়ার কিছু নাই। আমার মতে কঠিন দেওয়ার মতো কোথা থেকে আসে জানেন? আমার মতে হচ্ছে ইয়ে থেকে আসে, ট্রান্সফরমার থেকে আসে, তারপরে হচ্ছে ধরেন আপনার জেনারেটর, মোটর, এগুলো থেকে আসে। মানে মেশিনের ম্যাথ গুলো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জটিল থাকে, বুঝছেন? আমার কাছে মনে হয়, আপনাদের কাছে নাও মনে হতে পারে, আপনাদের কাছে অন্যটাও কঠিন মনে হতে পারে, বাট ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর মানে ইলেকট্রনিক্স এর যেটুকু অংশ আমার কাছে খুব ইজি লাগে, কমিউনিকেশনটাও ইজি হয়, কিন্তু পাওয়ার তো আমি মানে কি বলবো,
ওই মেশিনের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি কঠিন আসে। পাওয়ারের যে বেসিক গুলো সেগুলো অতটা বেশি কঠিন আসে না। কারণ আমার যেহেতু পাওয়ার ছিল না, তাও পাওয়ারের গুলা খুব কঠিন লাগে না। কিছু, কিছু বেসিক জিনিস পড়লেই পারা যায় দেখি অল্প কিছু। সব পারা না গেলেও অল্প কিছু পারা যায়। কিন্তু মেশিনের গুলা বেশ টাফ লাগে আমার কাছে। এই ম্যাম আছে অনেক ক্রিটিক্যাল জিনিস, আর বিশেষ করে কথার মার প্যাচ দেয়, তো এটাই হলো মেন সমস্যা। রাইট, এটা কথার ঠিক আছে, সমস্যা। কিন্তু ওই এমন কিছু ওয়ার্ড ওখানে ইউজ করে যে ওয়ার্ড গুলো আমাদের অজানা, আমরা তখনই ম্যাম ঘাবড়ে যাই, সমস্যাটা এখানে। ওইটাই। আর যেকোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল পোরশনও থাকে, নন ডিপার্টমেন্টাল পোরশনও থাকে। তো আপনারা শুধু ডিপার্টমেন্টাল পোরশন পড়লেই পারবেন না কিন্তু। ঠিক আছে? কারণ ডিপার্টমেন্টাল পোরশন আপনাদের চাইতেও অন্যরা অনেক বেশি ভালো পারতে পারে। যারা সবসময় পড়ে, ধরেন জি। কনস্ট্যান্টলি পড়তে আসছে, ঠিক আছে? তারা কিন্তু আরো ভালো পারবে ডিপার্টমেন্টাল পোরশনটা। তো কি করতে হবে? নন ডিপার্টমেন্টাল পোরশন থেকেও পড়তে হবে। বাংলা, ইংরেজি, ম্যাথ, ঠিক আছে? সাধারণ এগুলো জ্ঞান। খুব বিরক্তিকর পড়া ম্যাম, ওই যে বাংলা বিশেষ করে, তারপরে বাংলাটা তো খুবই বাংলাটা তাও পারা যায় অপু, বুঝছেন? আগে আমরা কলেজে পড়ে আসছি। সবচাইতে আমার পচা লাগে আন্তর্জাতিক, আবার বাংলাদেশ বিষয়াবলী তাও পারা যায়। আন্তর্জাতিক গুলো পছন্দ হয় না আমার। কোন দেশের কোন কত পরিধি, কত এই সেই, কত কবে ১৪ সালে এটা তো প্রতিষ্ঠিত আসলে হইছে। মনে রাখা কষ্ট। আজকে একটা নতুন তাও কিছু ম্যাম হলো, সেটাই আগামী দিনের জন্য জিকে হয়ে যাবে ম্যাম। তো এইগুলাই এটাই, এটাই সাম্প্রতিক বিষয়গুলো খুব আসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর। তাও ম্যাম বাংলায় অনেক সময় 4টা ইয়া দেয় না, যে কি? শুদ্ধ বানান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলা ম্যাডাম খুবই খারাপ। মনে হয় সবগুলোই ঠিক আছে। এটাও ঠিকই বলছেন, কারণ খুব কঠিন দেখে দেয়। word। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এটা ছিল হচ্ছে ওয়াসাতে, এই যে ডি ওয়াসা এটাতে আসছে হচ্ছে 17 সালে, ঠিক আছে? আর পিজিসিবি তে আসছে 18 সালে। যে নেক্সট ম্যাথটা এখন 14 নম্বর ম্যাথটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন টোটাল নাম্বার ইন পিসিএম, টোটাল নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল ইজ 256, মানে এল দেওয়া আছে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 4 কিলোহার্টজ, বুঝতে হয়। তাহলে মেসেজ সিগন্যাল দেওয়া আছে, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এবং বলছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে এফ এস টা কত হবে, এত পার্সেন্টেজ অফ দ্য নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু একটু ট্রিকি আছে, ঠিক আছে? তারপর দেখেন বলছে ফাইন্ড বিট রেট, এটা কিন্তু একটু ট্রিকি। এখন বোঝাচ্ছি এখন কিভাবে হচ্ছে এটা। দেখেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, মানে মেসেজ সিগন্যালের 4 কিলোহার্টজ, ঠিক আছে? তারপরে এখানে বলছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হবে, এত পার্সেন্ট, মানে এত কত হবে। তারপরে এটাকে আমি যদি নরমালি কনভার্ট করতে চাই, তাহলে এত ভাগ 100 হবে না? জি ম্যাম। ম্যাম ওই এত, নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বের করে নিয়ে 12% এর সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। এটাই তাহলে হচ্ছে কি হবে, FNQ এর সাথে 1.125% টা গুণ করে দিলেই হবে, ঠিক আছে? তাহলে এটা করলে আমাদের কত পাওয়া যাবে, 1.125 গুণন হচ্ছে FNQ বলতে 2 ইন্টু FM। তাহলে এই কয়টা গুণ করলে আমরা আমাদের হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা পাই যাচ্ছি। সহজ। তারপর L এর ভ্যালু দেওয়া আছে 256, তাহলে N এর ভ্যালু 8 দিলে 256 পাওয়া যায়, তাহলে N এর ভ্যালু 8 বসা দিলাম। আর বিট রেট RB is equal to NFS, N আর FS গুণ করে দিলাম, তাহলেই আমি এটা পেয়ে গেলাম। শেষ। এটা ম্যাম কিন্তু এরকম এটা এরকম রিসেন্ট ম্যাথ আসছে। একটা এরকম একটা ম্যাথ আমাদের ফাইনালে আসছিল না ফাইনালে মানে? গত সেমিস্টারে। মানে হচ্ছে কমিউনিকেশনে? জি ম্যাম। ও তাহলে তো খুব ভালো। তাহলে তো এরকম ম্যাথ পারেন আপনারা। তখনই ম্যাডামকে জিজ্ঞাসা করলে ম্যাডাম বলে দিত যে এরকম টাইপের ম্যাথ সরকারিতে আসে, তখন আপনাদের আরো মানে সহজ লাগে যেত। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে 15 নম্বরটা, ঠিক আছে? এখন দেখেন 3, তার মানে আপনারা অনেক কিছুই করে আসছেন। তাহলে এই সহজ ম্যাথ গুলো কি স্কিপ করব? অপু, আকিদা? না ম্যাম বলেন। না ম্যাম। ম্যাম না ম্যাম, কারণ বলতেছি যে সহজগুলো স্কিপ করে তাহলে কঠিনে যায়, যদি আপনারা পারেন আর কি, বুঝছেন? এই জন্য বললাম। ম্যাম এভাবে চলতে থাকুক, সমস্যা নেই। ওকে, গত সেমিস্টারে কি করছিলাম হচ্ছে আসলে ম্যাম, তো আচ্ছা ঠিক আছে। একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 3 analog signals having bandwidth 1200 Hz, 600 Hz and 600 Hz are sampled at their Nyquist rates, ঠিক আছে? আচ্ছা এক মিনিট। আচ্ছা 1200, 600, 600। আচ্ছা এখন যদি আমরা বলি যে সবগুলাকে হচ্ছে আমরা কি বলছে যে এগুলাকে আমাদের স্যাম্পল করা হয়েছে নাইকুয়েস্ট রেটে, ঠিক আছে? তাহলে আমাদের এটা মাল্টিপ্লেক্স করলে আমাদের এফএম পাওয়া যাবে। এক মিনিট আমি আগে বলি মাল্টিপ্লেক্সের মিনিংটা কি। মাল্টিপ্লেক্সের মিনিং কিন্তু আমাদের এখানে মাল্টিপ্লেক্স করা হয়েছে কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, তাহলে কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি হয়,
আমাদের একটা মিডিয়ামকে বা একটা চ্যানেলকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগটাকে একটা ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভ বলা হয়, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে একটা চ্যানেল বোঝানো হয়। ঠিক আছে, তো এখানে দেখেন বলছে যে এক একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ এক এক রকম। ঠিক আছে, তো এই 1200 হার্টজ 600 হার্টজ 600 হার্টজ দিয়ে স্যাম্পল করা হলো নাইকুয়েস্ট রেটে। তাহলে আমাদের যদি বলি, তাহলে এখানে আমাদের এফএমটা কত পাওয়া যাবে? এফএম সমান সমান সবগুলোকে যোগ করে দিতে হবে। যখনই দেখবেন যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে? মাল্টিপ্লেক্স করে দিতে হবে। আরো একটা বোঝার উপায় হচ্ছে, এখানে বলছে কিন্তু এনকোডেড উইথ 12 বিট ওয়ার্ডস। ঠিক আছে, আবার বলছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সড। আচ্ছা, এখানে দেখেন অ্যানালগ সিগন্যালকে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ করা হয়। ঠিক আছে, বাট এখানে আমাদের এই বিট ওয়ার্ডটাকে কিন্তু আমাদের বলা আছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স, নট ফ্রিকোয়েন্সিকে। ফ্রিকোয়েন্সিকে কখনো টাইম ডিভিশনে করা যায় না, আর অ্যানালগ সিগন্যালকে কখনো টাইম ডিভিশনে করা যায় না। অ্যানালগ সিগন্যালকে বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি ডিভিশন করা হয়, আর যারা ডিজিটাল সিগন্যাল যেটা বিট, ঠিক আছে, সেগুলোকে আমাদের টাইম ডিভিশনে মাল্টিপ্লেক্স করা হয়। ঠিক আছে, এখন বলছে ফাইন্ড আউট দ্য বিট রেট ফর দ্য মাল্টিপ্লেক্স সিগন্যাল। এখন মাল্টিপ্লেক্স সিগন্যালের বিট রেট বের করতে হবে। তাহলে আমাদের এফএমটাও মাল্টিপ্লেক্স সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে। তাহলে সবগুলো যোগ করে দিলাম, যোগ করার পর এটা পাইলাম। তারপরে এফএসটা তাহলে কত হবে? এফএসটা হবে, এটা কিন্তু ছিল এফএম, ঠিক আছে, মেসেজ সিগন্যাল। এফএসটা হবে 2 ইনটু এফএস, তাহলে 2 ইনটু এফএস করলাম। তারপরে আমাদের কি করতে হবে? বিট রেটটা বের করতে হবে কিভাবে? দেখেন 12টা বিট, প্রত্যেকটা বিটের জন্য ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটা, তাহলে 12টা বিটের জন্য কত? এটা কিন্তু গুণ করতে হবে, গুণ করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, আমাদের মাল্টিপ্লেক্স সিগন্যালের যদি বিট রেট বের করতে না বলে, তাইলে কিন্তু এরকম অ্যান্সার আসবে না, কিন্তু মাল্টিপ্লেক্স বললে তখন আমাদের সবগুলোকে যোগ করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, সবগুলোকে কম্বাইন করে দিতে হবে। ঠিক আছে, এটা কি বুঝছেন নাকি আরেকবার বলবো? ম্যাম 12 দিয়ে গুণ করতে হবে কেন ম্যাম? কারণ 12টা বিট ওয়ার্ডের জন্য বলছে, মানে এটা প্রত্যেকটা মানে এক বিটের জন্য এই যে এফএসটা একটা হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিটের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 4800। তাহলে এখানে 12টা বিট একসাথে পাঠাচ্ছে, 12টা বিট ওয়ার্ড। তাহলে আমাদের প্রত্যেকটার জন্য যদি 4800 হয়, তাহলে 12টার জন্য কত? 4800 গুণন 12 না? বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাইলে আমি হচ্ছে আজকে বন্ধ